নুরুল ইসলাম তার মতো করে যথেষ্ট চেষ্টা করেছেন আসিফকে খোঁজার। তিনি গোপনে তার বিশ্বস্ত কলিগদের দ্বারা খোঁজ করিয়েছেন, কিন্তু আসিফকে কোনোভাবেই ট্র্যাক করা পসিবল হয়নি। এবার তার মনে হলো বিষয়টা আসিফের বাবাকে জানানো দরকার। তিনি তো নিশ্চিন্তে আছেন যে তার ছেলে সিলেটে আছে, তবে তার ছেলে সিলেটে আদৌ গিয়েছে কিনা সন্দেহ। নুরুল ইসলাম ঠিক করলেন আমজাদ হকের বাসায় গিয়েই আস্তে ধীরে তাকে সবটা বুঝিয়ে বলবেন। ফোনে হয়তো ভালোভাবে বুঝিয়েও বলতে পারবেন না, আবার না আমজাদ উল্টোপাল্টা বুঝে হিতে বিপরীত হয়ে যায়। নুরুল ইসলামকে বেরিয়ে যেতে দেখে তাহমিনা বেগম পেছনে পেছনে দৌড়ে আসলেন। তাহমিনাকে আসতে দেখে থামলেন নুরুল ইসলাম। পেছনে ঘুরে তাহমিনা বেগমকে সাবধান করলেন আস্তে হাঁটার জন্য। তারপর জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এভাবে ছুটছো কেন? কে আবার তাড়া করেছে তোমারে? এখন আর দৌড়াদৌড়ির বয়স আছে বলো? নুরুল ইসলাম কি বলল সেই কথা কানে তুলল না তাহমিনা। সে ব্যস্ত কণ্ঠে জানতে চাইল, আপনি এই ভর দুপুরবেলা কোথায় চলেছেন? দুটো রাত চোখের পাতায় এক করেননি, আপনি অসুস্থ হয়ে পড়বেন তো। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না তাহমিনা, আমাকে 2-1 দিনের ভেতরেই যেতে হবে। উপর মহল থেকে ফোন এসেছে, তাই যাওয়ার আগে আমজাদের সাথে একটু দেখা করে আসি। এই ভর দুপুরে কেন যাওয়া লাগবে আপনার? এখন কিছু খেয়ে একটু ঘুমিয়ে নেন। সারা রাত জার্নি করে আসলেন, তারপরও ঘুমালেন না। শরীর খারাপ করলে তখন? দেখা করা জরুরি তাহমিনা, আমি এসেই ঘুমাবো। আর তুমি খাবার রেডি করো, আমি আসছি। আর কথা বাড়ানো না নুরুল ইসলাম হাঁটা ধরলেন আমজাদ হকের বাড়ির উদ্দেশ্যে। আমজাদ গোসলে যাওয়ার জন্য কেবলই বাহিরে পা রেখেছিলেন। তাড়াহুড়ো করে নুরুল ইসলামকে বাড়ির ভেতরে ঢুকতে দেখে আমজাদ দৌড়ে সেই দিকে গেল। নুরুল ইসলামের এলোমেলো চুল, ভেতরের দিকে ঢুকে যাওয়া চোখ দেখে অবাক হলো আমজাদ। তিনি হাত টেনে নিয়ে বাসার ভেতরে বসালেন নুরুল ইসলামকে। নুরুল ইসলাম তাড়া দিয়ে বলেন, এত বসার সময় নেই, জরুরি কথা আছে তাই এসেছি। তা কি কথা বল? আসিফ কি কালকের পর আর তোকে ফোন দিয়েছিল? না, দেয়নি। বন্ধুদের সাথে আড্ডাবাজি করছে তাই হয়তো ফোন দেয়নি। আচ্ছা, তুই বারবার ওর কথা কেন জিজ্ঞাসা করছিস বলতো? একটু ঝেড়ে কাশ তো আমাকে। হুম, সেজন্যই আসা। মাথা ঠান্ডা করে আমার কথা শোন, হাইপার হওয়া যাবে না। হুম। এরপর নুরুল ইসলাম সমস্ত ঘটনা খুলে বললেন। তারপর নুরুল ইসলাম যে পার্সোনালি আসিফকে খোঁজার চেষ্টা করেছেন সেটাও জানালেন। আসিফ নিখোঁজ এটা শোনার সাথে সাথে বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন আমজাদ। নুরুল ইসলামের কথা মতে আসিফ ওইসব পাঠিয়েছিল বিয়ের দিন। তবে আমজাদ তো জানে তার ছেলে কেমন, আর আসিফ কেনই বা এই সব করবে? নুরুল ইসলাম তাকে শান্ত করার চেষ্টা করলেন। কিছু সময় পর একটু শান্ত হয়ে বসলেন আমজাদ হক। নুরুল ইসলামের পাশে বসে তার হাত দুটো ধরে বলেন, আমার এখন কি করা উচিত বল ভাই? আমার মনে হয় কি, একটা মিসিং ডায়েরি লেখানো উচিত। 24 ঘন্টা তো অনেক আগেই ওভার হয়ে গেছে। হ্যাঁ, ভালো কথা বলেছিস। দেখতে দেখতে 2 দিন কেটে গেছে, এর মাঝেও কোনো খোঁজ পাওয়া যায়নি আসিফের। এদিকে নুরুল ইসলামের যাওয়ার সময় হয়ে গেছে, ওইদিকে একটা জটিল কেস পেন্ডিং আছে। এখন না গেলেই নয়। তিনি আমজাদকে বলে গেছেন বেশি কান্নাকাটি না করতে। নুরুল ইসলাম নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন এই সমস্যার সমাধান করতে। কিন্তু বাবা মায়ের মন কি আর তা মানে? আসিফের মা থেমে থেমে কান্না করেই যাচ্ছে। নুরুল ইসলাম তাহমিনাকে বলে যান তাদের যেন দেখে রাখে, কিন্তু তাহমিনা তখনই মুখ ঘুরিয়ে নেয়, মানে সে দেখতে পারবে না। পুরোটা শোনার পরেও তাহমিনার মনে হচ্ছে আসিফ এইসব ইচ্ছে করেছে আর এখন নিজ ইচ্ছায় গা ঢাকা দিয়েছে। নুরুল ইসলাম চেয়েও তাহমিনাকে বোঝাতে পারেননি। নুরুল ইসলামের যাওয়ার জন্য তৈরি হয়ে মায়ের থেকে বিদায় নিয়ে মেইন রোড অবধি আসলেন। সাথে তাহমিনাও আছে। তাহমিনা এসেছে তাকে এই অবধি এগিয়ে দেওয়ার জন্য। দুজন কথা বলতেছিল। এমন সময়ে সামনে কিছু পড়ার শব্দে দুজন একবার দুইজনের মুখ চাওয়াচাওয়ি করে সামনে তাকালেন। সামনে কেউ একজন পড়ে আছে। পেছন সাইডে দেখে বেশ চেনা চেনা মনে হচ্ছে। নুরুল ইসলাম দৌড়ে গিয়ে পড়ে থাকা লোকটাকে উঠে বসতে সাহায্য করে। মুখের দিকে তাকিয়ে আঁতকে ওঠে নুরুল ইসলাম। এটা তো আর কেউ না, এটা আসিফ। কিন্তু চেহারার একই দশা হয়েছে। 2-3 দিন না খাওয়া না ঘুমে শরীরের অবস্থা খুব খারাপ, তার উপর চেহারাও হয়েছে বেহাল দশা। তার উপর এত দৌড়াদৌড়ি, শরীর আর নিতে পারছিল না।
তাও টেনে টেনে শরীরটাকে এই অবধি কোনো মতে এনেছে। আর পা চলছে না, এখানেই পড়ে গেল। তবে ওর লক্ষ্য ছিল আগে নুরুল ইসলামের বাসায় যাবে। ভাগ্য সেই নুরুল ইসলামের সামনেই ওকে এনে ফেললো। নুরুল ইসলাম আসিফের পার্স চেক করলেন, খুব স্লো বিট করছে। নুরুল ইসলাম আসিফকে কাঁধে ভর করে দাঁড়াতে সাহায্য করলেন। তার হাতে থাকা লাগেজটা তাহমিনাকে ধরিয়ে দিয়ে বলেন এটা নিয়ে বাসায় যেতে, আর আসিফের বাবা মাকে নিয়ে যেন হসপিটালে আসে। নুরুল ইসলাম সেখানে থাকা একটা গাড়িকে ডেকে নিয়ে তাতেই আসিফকে সদরে নিয়ে গেলেন ভালো হসপিটালের জন্য। আসিফকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। শরীর দুর্বল থাকার কারণে স্যালাইন চলতেছে, তবে এখনো জ্ঞান রয়েছে ওর, কথাও বলতে পারে। কেবিনে নার্স আসলে আসিফ নার্সকে ডেকে একটু বলেন নুরুল ইসলাম আঙ্কেলকে ডেকে দিবেন প্লিজ। নার্স সম্মতি জানায়। ঔষধপত্র গুছিয়ে রেখে নার্স বাহিরে আসে। কেবিনের বাহিরে নুরুল ইসলাম, তাহমিনা, আসিফের বাবা মা সবাই বসা ছিল। নার্স নুরুল ইসলামকে ভেতরে যেতে বললেন। আসিফ দেখা করতে চেয়েছে, তাই নুরুল ইসলাম তাড়াতাড়ি করে ভেতরে ঢোকে। তার মনটা সেই বিকাল থেকেই আকুপাকু করছে সবটা জানার জন্য। নুরুল ইসলাম ভেতরে ঢুকে আসিফের বেডের পাশে টুলে নিয়ে বসেন। আসিফ চোখটা বন্ধ করেছিল। পাশে কারোর উপস্থিতি টের পেয়ে চোখ মেলে তাকায় আসিফ। নুরুল ইসলামকে দেখে ব্যস্ত হয়ে পড়ে। আঙ্কেল, আপনি এখনো এখানে? ওইদিকে আপনাকে এই মুহূর্তে কতটা জরুরি আপনি জানেন? নুরুল ইসলাম তার কণ্ঠের গভীরতা বজায় রেখে বলেন, কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। তার আগে এটা জানতে চাই, তুমি আমার মেয়ের সাথে এরকমটা কেন করলে? ও তোমার কি ক্ষতি করেছে? আঙ্কেল, বিলিভ মি, এইসব কিছুই আমি করিনি। আমাকে ফাঁসানো হয়েছে। কি বলতে চাইছো? কে ফাঁসিয়েছে তোমাকে? ডক্টর আবির আহমেদ এবং তার বাবা। হোয়াট? কি বলতে চাইছো তুমি? তারা তোমাকে কেন ফাঁসাবে, আর কেনই বা তোমার নাম করে আমার মেয়ের ক্ষতি করলো? তারা যদি বিয়েটা না করতে চাইতো সেটা সরাসরি বলে দিলেই তো পারতো। এসব কিছু করার মানেটা কি? আমি ভুল কিছু বলছি না আঙ্কেল, আর আপনি শান্ত হয়ে বসেন। একসাথে এত প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো না, আমার কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে। ঠিক আছে, তুমি আস্তে আস্তে বলো। আঙ্কেল, ওরা চাইলেই আপনাকে সরাসরি না করে দিতে পারতো, কিন্তু ওদের চাওয়া ছিল ভিন্ন। কি চাওয়া ছিল? আঙ্কেল, আপনি এবার বাড়িতে এসে যে কেসটা নিয়ে কথা বলেছিলেন মনে আছে? এই বিয়ের সাথে ওই কেসটা পুরোপুরিভাবে জড়িয়ে আছে। এরকম কাহিনী করে আপনাকে এই দিকে আটকে রাখা ছিল ক্রিমিনালদের মূল ইন্টেনশন। আপনি এই দিকে এই চিন্তায় ব্যস্ত থাকবেন, ওইদিকে তারা এই সুযোগে তাদের অপরাধগুলো সুষ্ঠুভাবে চালিয়ে যেতে পারবে। তুমি এত কিছু কিভাবে জানলে? আর কেসের ব্যাপারেই বা কিভাবে জানলে? সেই দিন আবিরের সাথে দেখা হওয়া থেকে শুরু করে সবটা খুলে বলল আসিফ। গার্ডরা বেশ আবিরের ডেরায় গিয়ে কিভাবে পৌঁছেছিল সেটাও বলল। সেদিন গার্ডদের সাথে আসিফও গিয়েছিল, আবার আবিরের দেওয়ার ঠিকানায়। ওরা গাড়ি মেইন রাস্তায় রেখে হেঁটে হেঁটে অনেক দূর একটা বিশাল জঙ্গলের ভেতরে এসেছিল। তখনও রাতের আধার নামেনি, তাই ওরা আশেপাশে হাঁটাহাঁটি করছিল। রাত গভীর হতে ওরা হেঁটে জঙ্গলে আরো কিছুটা গভীরে ঢোকে। সেখানে একটা জায়গা, শুকনো লতাপাতার স্তূপ করা ছিল। ওদের মধ্যে একজন গিয়ে সেই লতাপাতাগুলো সেখান থেকে সরিয়ে ফেলে। লতাপাতাগুলো সেখান থেকে সরানোর পরে বড় একটা ঢাকনার মতো বেরিয়ে আসে। দুজনে মিলে টেনে সেই ঢাকনাটা সরায়। এর মধ্যে নিচে নেমে যাওয়া একটা সিঁড়ি দেখতে পায়। সিনিয়ররা এক এক করে সবাই নেমে যায়। তাদের দেখা দেখি আসিফও নামে। শুধুমাত্র দুইজন উপরে থেকে যায়। তারা আবারও ঢাকনাটা টেনে বন্ধ করে দেয়। ফোনের ফ্ল্যাশ অন করে সবাই সেই রাস্তা ধরে এগোতে থাকে। মাটির নিচে এত সুন্দর রাস্তা দেখে অবাক হয়েছিল আসিফ। এতদিন লোকমুখে শুনে আসা আগেরকার দিনের জমিদার বাড়ির সুড়ঙ্গের কথা মনে পড়ে আসিফের। তবে সেই সুড়ঙ্গের পথ এখন ক্রিমিনালরা ব্যবহার করে থাকে। সুড়ঙ্গ ধরে হাঁটতে হাঁটতে ওরা ওপরে ওঠার একটা রাস্তা দেখতে পায়। সেটা ধরে সবার সাথে সাথে আসিফও ওপরে আসে। একটা ঘরের মধ্যে এসে সুড়ঙ্গটা শেষ হয়েছে। সেখানে দুজন লোক ওদের জন্য অপেক্ষা করতেছিল। আসিফ চালাকি করে রাফিনের ব্যাপারে অনেক কিছু জেনে গিয়েছিল। রাফিন এখানে নতুন জয়েন করেছিল, সেটাও জানতে পেরেছিল। রাফিনের নতুন জয়েন করাটা আসিফের প্লাস পয়েন্ট হিসেবে কাজ করেছে। আসিফের পাশে থাকা সিনিয়র রবিনের কাছে জানতে চাইল যে এখানে কি হবে এখন। এটাই তো সেই জায়গা
যেখানে লোকগুলোকে এনে রাখা হয়। রাতে এখানেই অপারেশন করা হয়। তারপর লাশগুলোকে পাশের নদীতে ভাসিয়ে দেওয়া হয়। এখানে থাকা লোকগুলো পালিয়ে যেতে পারে না। না, ওদের ঘুমান্ত অবস্থায় এখানে নিয়ে আসা হয়। গার্ডরা তুলে নিয়ে আসে। আর ওই সুড়ঙ্গের কথা কেউ জানে না। ও আচ্ছা। হ্যাঁ রাফিন, তুমি তো নতুন, তাই জানো না কিছু। দেখতে দেখতে সব বুঝে যাবে। আসিফ মনে মনে বলে, সেই সুযোগ আর থাকলে তো। তারপর আসিফ আবারও জানতে চায়, আচ্ছা, এই লোকগুলো এখানে কিভাবে আনা হয়? তাদেরকে কম খরচে ইতালি নিয়ে যাওয়ার প্রলোভন দেখানো হয়। ইতালি যাওয়াটা অনেকের ইচ্ছে থাকে, তবে এত টাকা খরচ করে সবাই যেতে পারে না। তাই তো গ্রামের সহজ সরল মানুষগুলোকে কম খরচে ইতালি নিয়ে যাওয়ার প্রলোভন দেখানো হয়। তারপর এখানে এনে চোখ, কিডনি, লিভার ইত্যাদি অঙ্গ রেখে ওদের পেট কেটে বস্তা ভর্তি করে ডুবিয়ে দেওয়া হয়। পেট কেটে দেওয়ার ফলে এই লাশ আর ওপরে ভেসে ওঠে না। সবকিছু শুনে আসিফের গায়ের লোম যেন দাঁড়িয়ে যায়। কি ভয়ানক, বাপরে! আসিফ আবারও জানতে চায়, আচ্ছা, এদের ফ্যামিলিকে কি জবাব দেওয়া হয় তারপর? আরে, এটা তো আরো সহজ কাজ। ওদের জানাই যে কম খরচে যেতে চাইলে সমুদ্র পথ ব্যবহার করতে হয়। সেখানে মাছের জাহাজে করে যেয়ে বর্ডারের কাছে গিয়ে মাছের জাহাজ থেকে নামিয়ে দেওয়া হয়। সেখান থেকে সমুদ্রের সাঁতরে উঠতে হয়। তাই ফ্যামিলিকে জানায় সমুদ্র সাঁতরে ইতালি ওঠার আগেই সমুদ্রে ডুবে মারা গিয়েছে। আর ফ্যামিলির লোকও বিশ্বাস করে নেয়। তারা কয়েকদিন কান্নাকাটি করে, কিন্তু লাশ চেয়েও আর তারা পায় না। এত সব শুনে আসিফের ভীষণ খারাপ লাগে। এরা সহজ সরল মানুষগুলোকে কিভাবে বোকা বানায়। আসিফকে এইভাবে চুপ থাকতে দেখে রবিন ভাবে যে রাফিন হয়তো ভয় পাচ্ছে। আসিফ রাফিনের পরিচয়ে এখানে আসে, তাই কনফিউজড হওয়ার প্রয়োজন নেই। তাই রবিন আসিফের পিঠ চাপড়ে বলে, আরে, কয়েকদিন পরে তুমিও এই পরিবেশে অভ্যস্ত হয়ে যাবে, ভয় পেও না। এর মধ্যে ওদের ডাক পড়ায় দুজনেই সেই দিকে যায়। যেতে যেতে আসিফ মনে মনে শুক্রিয়া জানায়, কেননা রাফিন যদি জয়েন না করতো তাহলে হয়তো ওকে রবিন এত সহজে সবটা বলতো না। আর যদি জিজ্ঞাসা করতো তাহলে বিষয়টা উল্টো দেখাতো। ওদেরকে খাবার সার্ভ করার জন্য ডাকা হয়েছে। সেখানে গিয়ে আসিফ আরো অবাক হয়। প্রত্যেকটা খাবারের মধ্যে কি যেন মেশানো হচ্ছে। সবাই বেঘোরে ঘুমাচ্ছে। তাদের ইহজগতের কোনো খেয়ালই নেই। আজ তাদের সাথে কি হবে সেই সম্পর্কেও তাদের কোনো ধারণা নেই। তারা সবাই তো এখনো নিশ্চিন্ত মনে আছে যে কাল ভোর হয়ে হয়তো তারা এখান থেকে নতুন জায়গায় যেতে পারবে। কিন্তু রাতের খাবারের সাথে যে ঘুমের ঔষধ মেশানো ছিল সেটা তো আর কেউই জানে না। কেউ কেউ তো খাবার শেষও করতে পারেনি। চোখ এমন ভাবে লেগে আসছিল, ওভাবেই ঘুমিয়ে পড়েছিল। রাত তখন নিস্তব্ধ। আসিফ বসে বসে কিছু একটা নিয়ে ভাবছিল। তখন রবিন ভাই ডেকে বলল, রাফিন, এদিকে একবার এসো তো। কেন ভাইয়া, কিছু লাগবে? হ্যাঁ, স্যার এসেছে, এখন মূলত সার্জারি হবে। রবিনের কথাই আসিফ সেখান থেকে উঠে রবিনের পিছু পিছু যায়। সেখানে গিয়ে দেখতে পায় ডক্টরের অ্যাপ্রন পরা কোনো একজন দাঁড়িয়ে আছে, মুখে মাস্ক পরা। আসিফ সেখানে যেতে যেতে দেখলো ডক্টরের অ্যাপ্রন খুলে ফেলেছে। আসিফ ধীরে অধীর আগ্রহে তাকিয়ে আছে ডক্টরের মুখটা দেখার জন্য। সেই মুহূর্তে ডক্টর তার মুখের মাস্কটা নামালো। ডক্টরের জায়গায় আবিরকে দেখে চমকালো আসিফ। মনে মনে একটা শব্দই কয়েকবার বাড়ি খেলো, ডক্টর আবির আহমেদ। আসিফ এতদিন সব ডিরেক্টলি প্রফেশনটাকে সব থেকে বেশি সম্মানের চোখে দেখতো, কিন্তু সেই সম্মানের প্রফেশনের ট্যাগ গায়ে লাগিয়ে আবির কি সব অনৈতিক কাজ করছে, এটা ভেবেই তার গাটা ঘিন ঘিন করছে। ডক্টর আবির আহমেদের নির্দেশে সব গার্ডগুলো একটা রুমের ভেতরে প্রবেশ করলো। আসিফও তাদের পিছু পিছু গেল। রুমটাকে দেখে আসিফের কাছে ছোটখাটো একটা অপারেশন থিয়েটার মনে হলো। তবে অত বেশি কিছু নেই। রুমটার মাঝ বরাবর একটা খাট রাখা, তার পাশে একটা ছোট্ট টেবিলের ওপরে একটা ট্রেতে অপারেশনের সকল সরঞ্জাম রাখা। আসিফ বুঝলো এটাই সেই বেড, যে বেডে একবার কাউকে শোয়ানো হলে সে আর জীবনের আলো দেখে না। আবির আহমেদের নির্দেশে দুইজন গার্ড গিয়ে পাশের একটা ঘর থেকে একজন লোককে তুলে আনলো। লোকটা ঘুমে কাদা। রাতের আধারে তার চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে না।
তবে তার জীর্ণ শরীরটার অবয়বে বোঝা যাচ্ছে। যতই কাছে আসছে চেহারাটা আস্তে আস্তে স্পষ্ট হতে থাকে। আসিফের ভীষণ কষ্ট হতে থাকে লোকটার জন্য। এই ঘুমই হয়তো তার জীবনের লাস্ট ঘুম। আসিফের ভীষণ ইচ্ছে করে চিৎকার করে বলতে যে এমন অমানবিক কাজ তোমরা করো না, কিন্তু এখানে অপরাগ আসিফ। ও যদি একটা ভুল পদক্ষেপ নেয় তবে ওকে আর এখান থেকে বেঁচে ফিরতে হবে না। সেই উদ্দেশ্যে এসে তা পুরোপুরি ব্যর্থ হবে। চোখ বন্ধ করে মনকে শক্ত করার চেষ্টা করতে থাকে আসিফ। ইতিমধ্যে লোকটাকে সেই মাঝখানে রাখা খাটিয়ার ওপরে শোয়ানো হয়। লোকটা ঘুমানোর মতো আরাম স্থান পেয়ে আবারও শান্তি করে ঘুমানোর প্রস্তুতি নেয়। এতক্ষণ টানা হেঁচড়া করায় তার ঘুম কিছুটা ব্যাঘাত ঘটেছে। আসিফ চোখ খুলতেই দেখলো শরীরে কি যেন একটা ইঞ্জেকশন পুশ করা হলো। আসিফের এই বিষয়ে ধারণা অতটাও নেই, তাই বুঝলো না। কিন্তু যখন আবির নির্দয়ের মতো তার হাতের লাইফটা ব্যবহার করলো, সাথে সাথে চোখটা বন্ধ করে নিল আসিফ। এরকম ভয়াবহ দৃশ্য ওর পক্ষে দেখা সম্ভব না। আসিফের হাঁটু মনে হচ্ছিল কাঁপছে। আবিরের সামনে এ যে একটা মানুষ সেটা মনেই হচ্ছে না। নির্দয়ের মতো তার হাতের কাজ চালিয়ে যাচ্ছে। অন্য গার্ডগুলোও তাকিয়ে আছে, যেন এটা কোনো সাধারণ বিষয়। আসিফ বুঝলো এরা এইসব দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। আসিফের হাঁটুর কাঁপুনি যেন কমছে না, থরথর করে হাঁটু কাঁপছে। আসিফ পেছনে থাকা দেওয়ালে হাতে ভর করে দাঁড়ালো। ওর মনে হচ্ছিল ওর আর দাঁড়িয়ে থাকা সম্ভব না। যতক্ষণ ওখানে ছিল চোখ বন্ধ করে ছিল। কেউ একজন ওর কাঁধ ধরে ঝাঁকুনি দিতেই চোখ খোলে আসিফ। আর কেউ না, বরং রবিনই ধাক্কা দিয়েছে। কি হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়লে নাকি? না, এসব দেখতে পারছি না। আরে বস, কি দেখে তোমাকে আমাদের সাথে অ্যাড করলো বলো তো? যাই হোক, এক কাজ করো। কি শেষ মানে বুঝলাম না। ও আর এই জগতে নেই। এখন এই লাশটা আমাদেরকে ফেলে আসতে হবে। এরকম একে একে কয়েকটা অপারেশনে ক্লান্তভাবে শুয়ে শেষ করলো আবির। আসিফ আবিরকে যতই দেখছে ততই অবাক হচ্ছে। এমন একটা নোংরা মানুষের সাথে নুরুল ইসলাম কিভাবে মেয়েকে তুলে দিতে রাজি হলেন সেটা ভাবতেই অবাক লাগে। আসিফ ওই দিন ওই বোকামিটুকু না করলে তো আবিরের এত বড় সত্যিটা জানতেই পারতো না। সব শেষ করে সবাই যার যার মতো করে ফ্রেশ হলো। এখন গার্ডদের খাওয়ার টাইম দেওয়া হয়েছে। এখন পড়লো আসিফ বিপাকে। এখন যদি মাস্ক খুলে খায় তাহলে তো ধরা পড়ে যাবে। এতক্ষণে রবিন ভাইয়ের সাথে ভালোই কথাবার্তা হওয়ায় তাকে একটু ভালো মনে হলো আসিফের। সে রবিনকে এক সাইডে ডেকে বলল, রবিন ভাই, আপনি তো জানেন এইসব আমি প্রথমবার দেখছি। হুম, তো এখন কি হয়েছে? এইসব দেখে আমার পেট কেমন যেন মোচড় দিচ্ছে, বমি বমি পাচ্ছে। এখন এক লোকমা খাবারও যদি পেটে পড়ে তাহলে তা বমির সাথে বেরিয়ে আসবে। তাই একটু রেস্ট নিতে চাচ্ছি। রবিন দ্বিমত করলো না। প্রথম প্রথম অনেকেই এইসব সহ্য করতে পারে না। তাই সে আসিফকে রেস্ট করার জায়গা দেখিয়ে দিল। আর বলে গেল, আমরা তো রাতে ডিউটি করব, এখন এখান থেকে একদম বেরোবে না। আসিফ মাথা নেড়ে সম্মতি দিল। রবিন চলে গেল সেখান থেকে। এখানে আসা অন্য মানুষগুলোও ঘুমাচ্ছে। গার্ডরাও সবাই এখন খাওয়ায় ব্যস্ত। এই মুহূর্তের থেকে সেরা সুযোগ আর আসিফ পাবে বলে মনে হলো না। সে পা টিপে টিপে উঠে সেই রুমের থেকে বেরোলো। তারপর এখানে আসা লোকগুলোকে যে ঘরে থাকতে দেওয়া হয়েছে সেই ঘরে গেল। যে উদ্দেশ্যে গিয়েছিল তা পেয়েও গেল। সেখানে থাকা আলনার ওপরে একটা ঢিলেঢালা শার্ট পেল। তার পাশেই একটা ঢিলেঢালা প্যান্টও ছিল। আসিফের মনে হলো এগুলো গায়ে একদম কেমন যেন ঝামেলা ছাড়াই ঢুকে যাবে। সেগুলো কাঁধে চাপিয়ে পিঠ পা টিপে টিপে গেল সেই রুমের উদ্দেশ্যে যেখানে সেই গুপ্ত সুড়ঙ্গের সিঁড়ি দেখেছিল। এ পাশের দরজাটা ঠেলে ঠুলে কোনো মতে সরিয়ে ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকে বুঝতে পারলো খুব বড় ভুল করে ফেলেছে আসিফ। ওর বোঝা উচিত ছিল যে রাত্রেবেলা এই পথ থাকবে দুর্গমা। এত অন্ধকারের মধ্যে কিভাবে যাবে সেটা জানা নেই। ভেতরে যতটা তাকাচ্ছে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আসিফ মনে মনে আল্লাহকে ডাকতে থাকে। জীবনে কোনোদিন এত এত অ্যাডভেঞ্চারের সম্মুখীন হতে হবে সেটা কল্পনাতেও ভাবেনি আসিফ। তাও মনে সাহস জুগিয়ে হাত দিয়ে অনুমান করে করে সামনে এগোতে থাকে। আসিফ যতটুকু জানে এই পথে অন্য রাস্তায় যাওয়ার সুযোগ নেই।
এই পথেই শেষ, জঙ্গলের মুখেই। আসিফ অন্ধকার হাতলে সামনে যাচ্ছে। এখন একমাত্র লক্ষ্য এখান থেকে বের হওয়া। কোনো দুর্বল হার্টের মানুষ এখানে থাকলে হয়তো এতক্ষণে হার্ট কয়েকবার তার হৃদস্পন্দন বন্ধ করে দিত। অন্ধকারে যদিও অনেক ভয় লাগছিল, তবুও সৃষ্টিকর্তার নাম জপতে জপতে প্রায় 1 ঘন্টা খানিক সময় লাগিয়ে সেই মুখের দেখা পায় আসিফ। মুখে খুশির ঝিলিক দেখা যায়, তবে আসিফের এটা মাথায় ছিল না যে সেদিন এটা দুজন মিলে সরিয়েছিল। তার ওপর এত লতাপাতা দিয়ে ঢাকা ছিল, এখন এটা কিভাবে সরাবে? এখন তো আর ফিরেও যাওয়া সম্ভব নয়। এতক্ষণে নিশ্চয়ই সবার খাওয়া শেষ হয়েছে, সবাই পাহারা দিচ্ছে। এখন ওইদিকে ফিরে যাওয়া সম্ভব নয়। আর এই ভারী দরজাই বা কিভাবে সরাবে? কোন পথে বেরোবে আসিফ সেটা জানে না। হাত পা কেটে একাকার অবস্থা হয়েছে আসিফের। ওপরে ঢাকা সেই লতা পাতার সাথে ছোট ছোট ডালপালাও ছিল, যার কারণে হাতে পায়ের অবস্থা এমন হয়েছে। এই মুহূর্তে যখন এপাশ ওপাশ দুই পাশে বের হওয়ার মুখ বন্ধ, তখন বাঁচার শেষ চেষ্টা করতেই ঢাকরায় নিজেই সর্বশক্তি দিয়ে ধাক্কা দিতে লেগেছিল, এবং যার ফলে একটু ফাঁকা হয়েছিল তা দিয়ে ঠেলে ঠুলে বেরিয়েছে। হাত পা কেটে রক্ত ঝরছে, সেই দিকে খেয়াল নেই। জীবনটা বেঁচে গিয়েছে এই ঢের। আসিফ অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ ছিল, কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করে আজকের পর থেকে আর জীবনেও কোনোদিনও বলবে না অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। ঢের শিক্ষা হয়েছে তার। সেখান থেকে উঠে পা টেনে টেনে দৌড়াতে থাকে। এক সময় জঙ্গলের শেষ মাথায় পৌঁছেও যায়। সেখানে বসেই নিজের পোশাক বদলে নেয়, গার্ডের পোশাক সেখানেই ফেলে আসে। এখন একজন সাধারণ মানুষের বেশে বেরিয়ে আসে জঙ্গল থেকে। হাঁটতে হাঁটতে মেইন রাস্তায় পৌঁছে যায়, কিন্তু এখনো ভোরের আলো ফোটেনি। চারিদিক নিস্তব্ধ। এই সময় কোনো গাড়িও পাওয়া সম্ভব না, কিন্তু এখানে বসে থাকাটাও বুদ্ধিমানের কাজ হবে না। তাই পায়ে পায়ে হেঁটেই সামনে এগোতে থাকে। বেশি সময় হাঁটা লাগে না, এর মধ্যেই দূর থেকে ফজরের আজানের সুমধুর ধ্বনি কানে ভেসে আসে। শব্দটা অনেক দূর থেকেই আসছে, বোঝাই যাচ্ছে এই জায়গা লোকালয় থেকে বেশ কিছুটা দূরে। 7টার দিকে অবশেষে একটা বাসের দেখা মেলে। এটাই হয়তো স্টেশন থেকে ছেড়ে আসা প্রথম বাস। এতক্ষণে হাঁটতে হাঁটতে অবশ্য অনেক দূর চলে গিয়েছে আসিফ। আর কাল বিলম্ব না করে চড়ে বসে সেই বাসেই। এই জায়গা থেকে সরাসরি তাদের গ্রামে যাওয়ার কোনো রাস্তা নেই, তাই এই বাস ধরেই আগে ঢাকায় যেতে হবে। তারপর সেখান থেকে আবার অন্য বাস ধরে গ্রামে পৌঁছাতে হবে। এতক্ষণ মনোযোগ দিয়েই সবটা শুনলেন নুরুল ইসলাম। তারপর হালকা হাতে পিঠ চাপড়ে দিলেন আসিফের, আর বলেন, সাব্বাস বেটা, এই না হলে কাজের মতো কাজ করেছো। আসিফ আর কিছু না বলে শুধু ঠোঁটের কোণে একটা মুচকি হাসির রেখা ফুটে ওঠে। নুরুল ইসলামের এত কিছু শোনার পরেও আবারও জিজ্ঞাসা করে, আসিফ, যা বলছো তুমি 100% শিওর তো? তুমি বোঝোই তো এত বড় একটা মিশন যদি সাকসেসফুল না হয়, তাহলে ওপর মহলের চাপ এসে আমার ঘাড়ে বার্তাবে। আসিফ বলে, আঙ্কেল, আপনার সাথে মিথ্যা বলার মতো কিছুই দেখছি না। আমি আমি নিজ চোখে সেটা দেখে এসেছি, সেটাই আপনাকে জানালাম। এখনো এখানে অনেকগুলো মানুষ রয়েছে, তাদের জীবন বাঁচানো আপনার দায়িত্ব। এখন আপনারা যদি দায়িত্ব পালন না করে এড়িয়ে যান, সেই দায় সম্পূর্ণ আপনাদের। এর মধ্যে নার্স এসে কেবিনে ঢোকে। কথা বলতে বলতে আসিফ হাঁপিয়ে গেছে। এটা দেখে নার্স নুরুল ইসলামকে অনুরোধ করে, স্যার, আপনি একটু এখন পেশেন্টকে একা থাকতে দিন, ওনার ভীষণ কষ্ট হচ্ছে। নুরুল ইসলামের এতক্ষণে খেয়াল হয় আসিফের সত্যিই অনেক কষ্ট হচ্ছে। নুরুল ইসলামের কথা আর বাড়ালেন না, আসিফের পিঠ চাপড়ে দিয়ে বেরিয়ে গেলেন কেবিন থেকে। তিনি তাহমিনা বেগমকে বলে গেলেন এইদিকে সবটা খেয়াল রাখতে। তাহমিনা বাধ্য স্ত্রীর মতো মাথা নাড়ালো। নুরুল ইসলামের হাতে নষ্ট করার মতো আর এক মুহূর্তও নেই। সেই মুহূর্তে ছুটলেন চট্টগ্রামের উদ্দেশ্যে। এইদিকে ফোনে যতটা সম্ভব কথা বলে মোটামুটি একটা টিম রেডি করলেন ডক্টর আবির আহমেদের গোপন ডেরায় যাওয়ার জন্য। প্রতিদিন সকালেই একটা জিনিস লক্ষ্য করে তরু, নুরুন নাহার প্রতিদিনই সকালে নাস্তার টেবিলে 4 জনের খাবার তৈরি করে। 3 জন খাবার খেলেও একজনের খাবার প্রতিদিনই টেবিলে থেকে যায়। দুপুর অবধি সেই খাবার সেখানেই থাকে। তুরাককে ততক্ষণে নাস্তার টেবিলে দেখা যায় না, এমনকি সে তার রুমের দরজাও খোলে না। দুপুর হলে সেই খাবার টেবিল থেকে সরিয়ে ফেলেন নুরুন নাহার।
দুপুরেও তুরাগ খেতে আসে না। তরুর ফুপা তখন কাজের তাগিদে বাহিরে থাকেন, তাই দুপুরের খাবার তরুর আর নুন নাহারি ডাইনিং এ বসে আছে। তুরাগ তখনও রুমের দরজা খোলে না। যখন ঘড়ির কাঁটা ঠিক 3টার ঘরে পৌঁছায়, ঠিক সেই মুহূর্তে তুরাগের রুমের দরজা খোলার শব্দ পাওয়া যায়। একদম পরিপাটি হয়ে বের হয়। আজও পাঞ্জাবি পরে বের হয়েছে, ব্ল্যাক জিন্সের ওপরে হোয়াইট কালারের পাঞ্জাবি পরা, ব্ল্যাক কালারের ওয়াশ, ব্ল্যাক শুজ, ব্ল্যাক সানগ্লাস, চুলগুলো স্পাইক করা। রুম থেকে বেরিয়ে সানগ্লাসটা হাতে ঘোরাতে ঘোরাতে এক নজর ড্রয়িং রুমে বসা মায়ের দিকে তাকাবে, কিন্তু কোনো কথা বলবে না। সানগ্লাসটা হাতে ঘোরাতে ঘোরাতে বেরিয়ে যাবে। এই মুহূর্তে কোথায় যায়, এখন কি কাজ, সেটাই বুঝতে পারছে না তরু। বিগত কয়েকদিন এই একই রকম দৃশ্য দেখে অভ্যস্ত তরু। যতটুকু বুঝলো, তুরা ঘরের খাবারও খায় না, আর না কারোর সাথে কথা বলে, শুধু বাড়িতে আসে আর এসেই নিজের রুমে ঢুকে যায়। আজ তরুর আবার সাহস করে নুরুন নাহারকে জিজ্ঞাসা করে, ফুপি, তুরাগ ভাইয়ের এই সময়ে কোথায় যায়? কোথায় আবার যাবে? সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন, তার মিটিং মিছিল করতে যায়। কেন, তোমার ছেলে মেয়র হবে নাকি? আরে না, এবারে নতুন প্রার্থী কালাম মোল্লার হয়ে জন সমর্থন আদায় করতে যাচ্ছে আমার পুত্র। কালাম মোল্লার রাইট হ্যান্ড সে। কি বলো ফুপি, তোমার ছেলের সিঙ্গার থেকে পলিটিশিয়ান হয়ে গেছে? তোমরা তো কিছুই বলনি। ফুপা তো মনে হয় এসব পছন্দ করে না, তাই না? তোর ফুপা, তোর বাবা, কেউই এখন আর ওর সাথে কথা বলে না, আর না ও কারোর সাথে কথা বলে। আমার একটা কথাও শুনে না, আর না আমার কোনো কথার জবাব দেয়। চুপচাপ বাসায় আসে, আবার বেরিয়ে যায়। তোর ফুপার এই কথাটাই রাখে না সে। সে বলেছিল যত যাই করো না কেন রাতে বাসায় বাড়িতে থাকবে, তাই সে যত রাতই হোক না কেন বাসায় ফিরবে। আচ্ছা ফুপি, হঠাৎ করে গানটা ছেড়ে দিল কেন তুরাগ ভাই? তার তো এত ফ্যান ফলোয়ার ছিল, আর আমি যতটুকু শুনেছি সিঙ্গার হওয়ার তার শখ ছিল, আর তোমাদের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ করেই এই প্রফেশনে গিয়েছিল। তাহলে নিজের পছন্দের প্রফেশন থেকে কেন সরে আসলো? তরুর এমন প্রশ্নে মুখটা কালো হয়ে গেল নুরুন নাহারের। তিনি এক প্রকার এড়িয়ে গেলেন প্রশ্নটা। তিনি বলেন, সেটাই তো সেই ভালো জানে। কিন্তু তরুর মনে হলো নুরুন নাহার ভেতরে ভেতরে কোনো অপরাধ বোধে ভুগছেন, যেটা তিনি প্রকাশ করতে পারছেন না। তাই তো তরু এই প্রসঙ্গ পাল্টে আবারও জিজ্ঞাসা করলো, আচ্ছা ফুপি, তুরাগ ভাই যে বাসায় কিছু খায় না, এতে তোমার অনেক কষ্ট হয় তাই না? তরুর কথা শুনে জোরে একটা দীর্ঘশ্বাস ছাড়লো নুরুন নাহার। কি বলবেন তিনি? কষ্ট তো অবশ্যই। নিজের ছেলে ঘরের মধ্যে থাকে, অথচ তাদের সাথে এক টেবিলে বসে কখনো খাবার খায় না। তাদের গলা দিয়ে কি আর খাবার নামে? তবুও বেঁচে থাকার তাগিদে খেতে তো হবেই। নুরুন নাহারের মুখ দেখেই বোঝা যাচ্ছে তার ভীষণ কষ্ট হচ্ছে এইসব নিয়ে কথা বলতে। তাই তরু এখন আর কিছুই জানতে চায় না। এই প্রথম দিন রাতেই ভেবেছিল এইসব নিয়ে আর কথা বলবে না, তবুও কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞাসা করেই বসেছে। এখন ফুপির মন ঠিক করতে বলে, ফুপি, তোমার তো এখন কাজ নেই, তাই না? না, আপাতত নেই। চলো তাহলে আমরা একটা মুভি দেখি। কি আর করব, দেখ তুই। আরে তুমিও দেখো, মন ভালো হয়ে যাবে। টিভিটা অন করে দিয়ে আসে তরু। তরু বসেছে তো ফুপির সাথে মুভি দেখতে, কিন্তু মন পড়ে রয়েছে অন্য জায়গায়। মনে মনে অনেক কিছুই ভেবে ফেলেছে তরু। সে ঠিক করে নিয়েছে যেভাবেই হোক তুরাগ ভাইয়ের সাথে কি হয়েছিল সেটা জানবে, তারপর দেখতে হবে তিনি বাসায় কেন খায় না। তরু ঠিক করে ফেলেছে যে তুরাগ ভাইকে আবারও আগের মতো করে তুলবে, কেননা তার জন্য ফুপিও কষ্ট পাচ্ছে। তার ফুপির কষ্ট তরুর সহ্য হচ্ছে না। আসার পর থেকেই কেমন যেন অন্যমনস্ক হয়ে আছে তুরাগ। বিষয়টা অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছে প্রান্ত। অনেকক্ষণ যাবতই প্রান্ত ভাবছে কথা বলবে তুরাগের সাথে, কিন্তু সেই ফুসরা তার কোথায়? আসার পর থেকেই এই কাজ সেই কাজ, একটার পর একটা লেগেই আছে। আজ আবার কালাম মোল্লা মিটিং ডেকেছিল সামনে নির্বাচন নিয়ে আলোচনা করার জন্য। সেটা গোছাতে গোছাতেই প্রান্ত এক প্রকার হাঁপিয়ে গেছে। আজ তুরাগটাও কেমন যেন দম মেরে বসে আছে। তার কাজও আজ প্রান্তকেই করতে হচ্ছে। কালাম ভাই যদি কিছু উল্টাপাল্টা দেখে, তাহলে এসে প্রান্তর ওপরেই চেঁচাবে, কারণ সে তুরাগকে কিছু বলে না। তুরাগ যা জিদ্দি, কিছু বললে না আবার এখানেও আসা বন্ধ করে দেয়। কিন্তু কালাম ভাই তুরাগের মতো একটা মানুষ কোনোভাবেই হাতছাড়া করতে চায় না। তাই যত ঝড় ঝাপটাই যাক না কেন প্রান্তকেই সহ্য করতে হবে।
কালাম ভাই চলে গেছে বেশ কিছুক্ষণ হলো। তুরাগ এক কর্নারে একটা চেয়ার পেতে বসে আছে, আর গম্ভীর চিন্তায় মগ্ন সে। কি যে ভাবছে এই মুহূর্তে বোঝা মুশকিল। প্রান্ত এদিকটা মোটামুটি ভালোভাবে সামলে নিল। তার সাথেই ছিল রাহাত। রাহাতকে বলল সবার জন্য নিচে থেকে চা নিয়ে আসতে। প্রান্তের বলতে দেরি, কিন্তু রাহাতের ছুট লাগাতে দেরি হয়নি। সে যেন এটার জন্যই অপেক্ষা করছিল। যেভাবে দৌড়ে গিয়েছিল আবার সেভাবেই চায়ের ফ্লাক্স হাতে দৌড়ে আসলো রাহাত। প্রান্ত ভুরু কুঁচকে একবার রাহাতের দিকে তাকালো। কিরে, মাত্রই না গেলি চা আনতে, এর মধ্যে আসলি কিভাবে? আসলে আগেই ফোন দিয়ে চা রেডি করতে বলেছিলাম। সাব্বাস, ভালোই উন্নতি হয়েছে বুদ্ধির। এখন শোন, 2 কাপ ঢেলে আমাকে আর তুরাগকে দে, বাকিটা তোরা ভাগ করে নিয়ে নে। আচ্ছা ভাই। প্রান্ত 2 কাপ চা নিয়ে এসে একটা চেয়ার টেনে তুরাগের পাশে বসলো। তুরাগের সামনে চায়ের কাপ ধরলো, কিন্তু তুরাগ চায়ের কাপ নিল না। সে বাহিরে এইসব কিছু দেখছে না, কি চিন্তায় যেন মগ্ন। প্রান্ত চায়ের কাপটা নিচে রেখে তুরাগের কাঁধে ধাক্কা দিল। কাঁধে ধাক্কা লাগাতেই ধরপড় করে উঠে এদিকে ওদিকে তাকালো তুরাগ। তারপর সামনে প্রান্তকে দেখে চোখটা ছোট ছোট করে ওই দিকে তাকালো। আরে ভাই, এইভাবে তাকাচ্ছিস কেন? আমি কিছুই করি নাই, চা ঠান্ডা হয়ে যাচ্ছে তাই ডাক দিচ্ছি, নয়তো দিতাম না। তুরাগ আর কথা না বাড়িয়ে চায়ের কাপটা হাতে নেয়। চায়ের কাপে চুমুক দিতে দিতে প্রান্ত জিজ্ঞাসা করে, তুরাগ, একটা প্রশ্ন করব? যে কয়টা মন চাই কর, তবে চা শেষ হওয়ার আগে প্রশ্ন শেষ করবি। হুম। আচ্ছা ভাই, তোর কি হয়েছে আমাকে একটু বলবি? আমার আবার কি হবে? কিছু তো একটা হয়েছে। আসার পর থেকে দেখছি কেমন যেন অন্যমনস্ক হয়ে আছিস, কিছু একটা ভাবছিস। কি ভাবছিস সেটাই জানতে চাচ্ছি। লুকানোর চেষ্টা করে লাভ নেই, আমি তোকে খুব ভালো করেই বুঝতে পারি। তাই অন্তত আমার কাছে লুকাস না। তোরা আরেকবার চুমুক দেয় চায়ের কাপে, তারপর চোখটা বন্ধ করে নেয়। একটা জোরে নিঃশ্বাস ফেলে বলে, জানিস, প্রান্ত সেই চোখ জোড়া না, আমি আবারও দেখেছি, একদম অবিকল সেই চোখ জোড়া। সেই চোখ মানে? তোর মনে নেই, 3 বছর আগে ঢাকার বাহিরে একটা কলেজের কনসার্টে গিয়েছিলাম। সেখানে দর্শক সারিতে বসা সেই মায়াবী চোখ জোড়া মনে হলো আমি আবারও দেখেছি। শুধু একবার না, অনেকবার। আমি যে কয়বার তার সামনে গিয়েছি সেই কয়বারই আমি তার চোখের দিকে তাকিয়েছি। অবিকল সেই চোখ জোড়া মনে হচ্ছে আমার সামনে। তুরাগের কথা শুনে প্রান্ত বসা থেকে দাঁড়িয়ে গেল। তারপর কিছু জোরেই বলল, কি? প্রান্তর এইভাবে রিয়াক্ট করায় তুরাগ আবারও চোখটা ছোট ছোট করে ওর দিকে তাকিয়ে রইল। সেটা দেখে প্রান্ত সাথে সাথে আবারও চেয়ারে বসলো। এভাবে দাঁড়ালি কেন? তো কি করব, যে নিউজ তুই শোনালি ভাই, সেই নিউজ আমাকে বসা থেকে দাঁড় করিয়ে দিয়েছে। কি বলিস ভাই তুই? সেটা কিভাবে সম্ভব? সম্ভব বলেই বলছি। মেয়েটা আমাদের বাসায় এসেছে, আমি ঠিক বুঝে উঠতে পারছি না ওকে। বাসার কারোর কাছে জিজ্ঞাসা করতেও পারছি না। তবে আমার মনে হচ্ছে আমি ওকে খুব ভালোভাবেই চিনি। এখন মনে করতে পারছি না ওকে, তবে আমার মনে হচ্ছে আমার মামার একটা মেয়ে ছিল, এটাই সে। অনেক বছর গ্রামে না যাওয়ায় ঠিক চিনতে পারছি না, তবে অনুমান করছি। কিন্তু সেই চোখ অবিকল, কেমনে ভাই? আই ডোন্ট নো, বাট আমি অনেকবার দেখেছি। তুই আগে দেখ মেয়েটা কে। হুম। আজও সব গোছাতে গোছাতে দেরি হয়ে গেছে তুরাগের। বাইকটা রেখে আজ প্রান্তের বাইকে করে এসেছে তুরাগ। প্রান্ত ওকে বাসার সামনে নামিয়ে দিয়ে সে চলে গেছে। তুরাগ তো বাসার ভেতরে ঢুকছিল আর ভাবছিল আজও বুঝি বেলকুনি টপকে ঢুকতে হবে। কিন্তু বাসার সামনাসামনি এসেই আজও সেই দৃশ্য। ড্রয়িং রুমের লাইটটা এখনো অন করা, যদিও অন্য সব রুমের লাইট অফ, শুধু ড্রয়িং রুমের লাইটটা অন করা। তুরাগ মনে মনে কিছুটা খুশি হয়। যাক, আজ তাহলে কষ্ট করে বেলকুনি টপকাতে হবে না। মেইন ডোরও লক করা না, খোলাই আছে। প্রান্ত মেইন ডোরে দিয়ে বাসার ভেতরে প্রবেশ করে। ড্রয়িং রুমে প্রবেশ করে আগে নজর বেলায় সোফার দিকে, না সেখানে কেউ নেই। এরপর নজর যায় দোতলায় ওঠার সিঁড়ির দিকে। সেখানেই বসে আছে তরু, হাতে একটা বই। দেখে মনে হচ্ছে ইন্টার বোটানির বই। তুরাগ মনে মনে বলে, এ তো দেখছি পিচ্ছি মেয়ে, এই মেয়ে এখনো জেগে এখানে বসে আছে কেন? তুরাগ দরজায় হাত রেখেই বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলেন। তার পুরো নজর এতক্ষণ সামনে থাকা রমণীর দিকে নিবদ্ধ ছিল।
রমণীর দৃষ্টি তার বইয়ের ভাঁজে। এক মনে কিছু একটা পড়ছে। কি পড়ছে সেটা ঠিক বোঝা যাচ্ছে না। দূর থেকে শুধু তীর তীর করে কাপা ঠোঁট যুগল দেখা যাচ্ছে। সেই দিকে এক নজর তাকিয়ে দৃষ্টি ঘুরিয়ে নিল তুরাগ। এই মেয়ের দিকে আর তাকাবে না ঠিক করলো। মেয়েটা মানে হয় জাদু জানে, নয়তো তুরাগের নজর ঘুরে ফিরে বারবার কেন ওই দিকেই পড়বে। তুরাগ হেঁটে ভেতরের দিকে ঢোকে। এতক্ষণে তরুণ নজরে পড়ে যে তুরাগ বাসায় এসেছে। সেই কখন থেকে বসে থাকতে থাকতে চোখ লেগে আসছিল। তাই তো বই নিয়ে একটু ব্যস্ত থাকার চেষ্টা করেছে যাতে ঘুমটাকে একটু তাড়ানো যায়। তুরাগ তরুকে পাত্তা না দিয়ে তরুর পাশ দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে নেয়। তরু তড়িঘড়ি করে তুরাগের সামনে দুই হাত দুই দিকে পাখির ডানার মতো মেলে দিয়ে দাঁড়ায়। থেমে যায় তুরাগ। তরু তুরাগের থেকে বেশ খানিকটা শর্ট, এই জন্য তরুকে ঘাড় বাঁকা করেই তুরাদের দিকে তাকাতে হয়। তরু ঘাড় বাঁকা করে তাকিয়ে দেখে তুরাগের মাথাটা একটু নিচু করে তরুর দিকেই তাকিয়ে আছে। চোখে চোখ পড়ে যায় দুজনের। তুরাগ এক ভুরু উঁচু করে কিছু একটা ইশারা করে। তরু বুঝতে পারে যে ওর এইভাবে দাঁড়ানোর কারণ জানতে চাচ্ছে তুরাগ। কিন্তু প্রথমে জবাব না দিয়েই তরু আবার উল্টো জিজ্ঞাসা করে বলেন, এভাবে কাকতাড়ুয়া হয়ে সামনে দাঁড়িয়ে আছো কেন? আপনাকে দেখে ওপরে যেতে দিব না তাই? আরে আজব, আমার বাসায় এসে আমার উপরে জোর খাটাচ্ছ। সরো সামনে থেকে। না, সরবো না। এটা আপনার বাসা হলে এটা আমার ফুপিরও বাসা। আমি অবশ্যই এখানে জোর খাটাতে পারি। আর আমি এতক্ষণ আপনার জন্য বসেছিলাম, আপনি আসলে একসাথে খাবো তাই। আপনাদের বাসায় এসেছি, বাসার সবাই না খেলে আমি আগে আগে খেয়ে নেই কিভাবে বলুন তো? বিষয়টা ভালো দেখায় না। এটা আমার ফুপির বাসা কথাটা তুরাগের মাথায় বাড়ি খেলো কয়েকবার। তার মানে ও যেটা ভেবেছে সেটাই। সেই ছোট্ট পিচ্চি তরু এখন বড় হয়ে গেছে, কিন্তু মেয়েটা ওদের বাসায় এসে হুট করেই ওর খাবার নিয়ে খবরদারি করতেছে কেন? তুরাগ এই মুহূর্তে কথা ঘুরাতে তরুকে উদ্দেশ্য করে বলো, ওই তুমি তাহলে ইন্সপেক্টর নুরুল ইসলামের আদরের দুলালি? কথাটা বেশ গায়ে লাগলো তরুর। এমন করে বলার কি আছে? একটু ভালোভাবে তো বলা যায় নাকি? আস্ত খাটাস একটা। কিন্তু এর উত্তরে তরুর কি বলা উচিত খুঁজে পেল না। তাই বলল, দেখুন তুরাগ ভাই, উনি আপনার মামা হন। এভাবে না বলে একটু ভালোভাবে তো বলা যায়। কি বললেন মামা? হ্যাঁ হ্যাঁ, আমার কোনো মামা নেই। আমার পথ থেকে সরো মেয়ে। এতক্ষণ যাবৎ কিছুই বলছি না বলে বড্ড সাহস দেখাচ্ছ দেখছি। তুমি বোধহয় জানো না আমার ইচ্ছার উপরে কারোর ইচ্ছা খাটে না। তরু মনে মনে বিড়বিড় করে বলে, বাবা মাকে কষ্ট দিয়ে সে আবার এখন বড় বড় কথা বলে যে তার ইচ্ছার উপরে কারোর কথা খাটে না। আমিও দেখব কতদিন এই ভাব থাকে। আমাকে গালি দেওয়া শেষ হলে সরে দাঁড়াও, নয়তো কোলে তুলে সামনে থেকে সরাবো। আপনি আমাকে তুলতে পারবেন নাকি? আমি অনেক হেভি। তুরাগ তরুর পা থেকে মাথা অবধি একবার স্ক্যান করলো, তারপর হো হো করে হেসে উঠলো। উফ, হাসতেছেন কেন আপনি? হাসবো না? আমার সামনে জলজ্যান্ত 50 কিলোর আলুর বস্তা দাঁড়িয়ে আছে, তা যে কিনা হেভি মনে করে। এরকম চুনোপুটি আমি এক হাতে তুলে আছাড় মারতে পারি। তুমি দাঁড়াও, আমি দেখাচ্ছি। তুরাগ সত্যি সত্যি নিচু হয়ে, আর তরু ভাবে তুরাগ হয়তো সত্যি সত্যি ওকে তুলবে, তাই লাফ দিয়ে সামনে থেকে সরে দাঁড়ায়। তুরাগ তরুর দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি ওপরের দিকে দিয়ে হাঁটা ধরে। তরু পুরো বোকা বনে যায়। ওকে সামনে থেকে সরানোর ট্রিক ছিল এটা, তা বুঝতেই পারলো না। নিজের মাথায় নিজেই গাঁটটা মারে। আর তুরাগ ক্যাবলা কান্ত মার্খা দাঁত বের করে তরুর দিকে তাকিয়েই ওপরে চলে যাচ্ছে। উফ, তুরাগ ভাই, এই ক্লোজআপের অ্যাড দেওয়া বন্ধ করেন তো। তরুর কথা শুনে তুরাগের হাসি অটোমেটিকই অফ হয়ে যায়। মনে মনে বলে, কি বললো মেয়েটা? ও এতক্ষণ ক্লোজআপের অ্যাড দিচ্ছিল? ভালোই তো কথা জানে, দেখে তো মনে হচ্ছিল একদম ভদ্রের গোডাউন। তুরাগকে ওপরে আসতে দেখে সেখান থেকে সরে দাঁড়ায় নুরুন নাহার। এতক্ষণ ওপর থেকে যে আরো একজোড়া চোখ ওদের পর্যবেক্ষণ করে যাচ্ছিল, এটা তরু তুরাগ কেউই ঘুণ অক্ষরে টের পায়নি। তুরাগকে উপরে আসতে দেখেই তিনি সরে দাঁড়ালেন সেখান থেকে। এবারেও ফেল করেছে। গিয়ে নিজের মাথার চুল নিজেই টেনে ধরল নুরুল ইসলাম। তিনি আশাবাদী ছিলেন এবারে হয়তো কিছু একটা হবে, কিন্তু তা আর হলো কই। এই একটা তার মাথা খারাপ দিল। এই কেসটা নিয়ে কত রকম কত গবেষণা চলল।
কিন্তু মেইন মাথাকে সেটাই তো এতদিন খুঁজে পাচ্ছিল না। আসিফের দুঃসাহসিকতায় কিছুটা ইনফরমেশন পাওয়ায় আশার আলো দেখেছিল তারা, কিন্তু এবারও ধরতে ব্যর্থ। তবে আসিফ যে কথা বলেছে সেগুলো একদম ফেলে দেবার নয়, কেননা আসিফ জায়গাটার বর্ণনা যেভাবে দিয়েছিল জায়গাটা পুরোপুরি সেরকম। এখানে কিছুক্ষণ আগেও যে মানুষ ছিল সেটা বেশ বোঝা যাচ্ছে। তবে পুলিশ ফোর্স আসার আগেই এখান থেকে সবকিছু সরিয়ে ফেলা হয়েছে। আসিফের সাহসিকতায় এই ডেরার সন্ধান পেলেও তাদের নতুন ডেরা সম্পর্কে কোন ইনফরমেশনই তো নেই। মাথার চুল দুহাতে আঁকড়ে একটা টুলে বসে পড়েছে নুরুল ইসলাম। এমন সময় মিলন সাহেব দৌড়ে আসলেন। এসে নুরুল ইসলামের সামনে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলেন তিনি। কি ব্যাপার মিলন, কিছু পেলে? স্যার, চারদিকটা খুঁজে দেখেছি, কোথাও কিছু নেই। কিন্তু এখানে ছিল, আমি নিশ্চিত। এখানের পরিবেশ দেখেই বোঝা যাচ্ছে এখানে অনেকজন লোক ছিল। জি স্যার, আপনি ঠিক বলেছেন। নুরুল ইসলাম এই মিশন আবির আহমেদের কথাটা তিনি এখানে পুরোপুরি চেপে গিয়েছেন। আবির আহমেদ দেশের একজন নামকরা ডাক্তার। এভাবে কোন প্রমাণ ছাড়া শুধুমাত্র আসিফের কথার ভিত্তিতে তার দিকে আঙুল তোলার কোন মানে হয় না। তার উপর তিনি এখনও শিওর না যে আসিফ আবির আহমেদের ব্যাপারটা সত্যি বলছে কিনা, নাকি আসিফ নিজ ইচ্ছেতে অপরাধ করে অপরাধীর ট্যাগ থেকে বেঁচে যেতে আবির আহমেদের নাম ব্যবহার করেছে, সেটার কোন প্রুফ তো নুরুল ইসলামের কাছে নেই। তার জন্য এখন আগে প্রমাণ জোগাড় করা জরুরি। নুরুল ইসলাম ঠিক করেন এবার আগে তিনি সোর্স লাগাবেন আবির আহমেদের পেছনে। 24 ঘন্টা তাকে নজরবন্দি রাখলে হয়তো কোন ক্লু পাওয়া যাবে। নুরুল ইসলাম সবাইকে আদেশ করে এখন এই জায়গা ত্যাগ করার জন্য। এখানে আর সময় নষ্ট করে লাভ নেই। এই কেসটা এত সহজে সলভ হওয়ার নয়। লোকগুলো ভীষণ ধূর্ত, তাদের ধরা এতটা সহজ নয়। নুরুল ইসলামকে ফোর্স নিয়ে বেরিয়ে যেতে দেখে আড়াল থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলল একজন। এখানে পুলিশ আসবে সেই ব্যাপারে কোন ইনফরমেশনই তারা পায়নি। তবে রবিন যখন জানিয়েছিল যে তাদের মধ্যে থেকে রাফিন মিসিং, তখন তো তারা ভেবেছিল রাফিন হয়তো পালিয়ে গিয়েছে। তাই রাফিনের বাড়িতে খোঁজ লাগায়, কিন্তু দেখে রাফিন সেখানে নেই। তারপর যেখানে আসিফকে আটকে রাখা হয়েছিল সেখানে রাফিনকে ওরকম বিধ্বস্ত অবস্থায় দেখে তাদের বুঝতে বাকি ছিল না তারা তাদের গুটি ভুল জায়গায় ছেলে ফেলেছে। এতক্ষণে আসিফ নিশ্চয়ই পুলিশকে জানিয়েছে। এখানে পুলিশ অ্যাটাক হতে পারে অনুমান করেই তড়িঘড়ি করে সবটা সরিয়ে ফেলেছিল, নয়তো এতক্ষণে সবাইকে জেলে থাকতে হতো। এরপর তৎক্ষণাৎ ফোনটা বের করে কাউকে ফোন লাগায়, জানায় পুলিশ চলে গেছে। ফোনের অপর পাশে থাকা ব্যক্তিটা একটা রহস্যমূলক হাসি দেয়। তারপর তিনি ফোনেই বলেন, আবির আহমেদকে এবার সরিয়ে দিতে হবে, কারণ ওর ভুলের কারণেই ওকে দেখে নিয়েছে আসিফ। এখন হয় আবিরকে সরিয়ে দিতে হবে নয়তো আসিফকে। যে কোনো একজনের মুখ বন্ধ করে দাও। আজকেও ঠিক সেমভাবে সেম জায়গায় তরুকে দেখে দাঁড়িয়ে পড়ল তুরাগ। এই মেয়েটা এমন কেন করছে, কি চায় ও? ওর খাওয়া না খাওয়া নিয়ে এই মেয়ের এত মাথা ব্যথা কেন? দূর কি জানি, যা হয় হোক। আজ আর কথাই বলবে না এই মেয়ের সাথে। পথ আটকালে ধাক্কা দিয়ে সরিয়ে দিবে। এই মেয়েকে তো মোটেই মাথায় তোলা যাবে না। এমনিতেই নিজে নিজে অধিকার খাটাতে আসে, তাও আবার তুরাগ সাইয়িদের উপর, ভাবা যায়। তুরাগ পায়ের গতি বাড়িয়ে হাঁটা শুরু করল। আজ সামনে দাঁড়ালে সরিয়ে চলে যাবে। তুরাগ তরুর সামনে এসে দাঁড়াল। না, তরুর কোন নড়চড় নেই, ভাবলেশহীনভাবে বসে আছে। তুরাগ ভেবেছিল আজকেও হয়তো ওর পথ আটকে দাঁড়াবে। কিন্তু তরু ঘুরেও তাকালো না সেদিকে। রাত তখন প্রায় 1টা বাজে। তুরাগের আর সেধে সেধে কোন কথা জিজ্ঞেস করতে মন চাইল না, তাই তরুর পাশ কাটিয়ে উঠে গেল উপরে। তরু তখনও বইয়ের দিকে একমনে তাকিয়ে আছে। তুরাগ ও আর পিছু না তাকিয়ে উপরে উঠে গেল। রুমে এসে একদম অগোছালো মানুষের ন্যায় ধপাস করে পড়ল বিছানার মধ্যে। ফ্রেশ তো হলোই না, এমনকি বাহির থেকে পরে আসা মোজাটাও খোলেনি। সেই ড্রেসেই শুয়ে রইল পা দুটো বাহিরের দিকে ঝুলিয়ে দিয়ে। তরু উঠে নিজের রুমে গিয়ে বইটা রেখে আসল। এরপর পা বাড়াল তুরাগের রুমের উদ্দেশ্যে। তুরাগের রুমের সামনে এসে দেখতে পেল রুমের দরজা লাগানো। তরু বাহির থেকে তুরাগ ভাই বলে বেশ কয়েকবার ডাক দিল, কিন্তু ভেতর থেকে কোন রিপ্লাই এলো না। তুরাগ কি এর মধ্যে ঘুমিয়ে পড়েছে?
ধ্যাত একটা মানুষ এত তাড়াতাড়ি ঘুমিয়ে কিভাবে পড়ে? হয়তো ইচ্ছে করে জবাব দিচ্ছে না। তরু দেখতে চাইল তুরাগ কি করছে। নূরনাহার এর কাছে শুনেছিল তুরাগ রুমের দরজা ভেতর থেকে কখনো লক করে না। তরুর মনে হলো আজও হয়তো লক করেনি। দেখার জন্য দরজা ধাক্কা দিতেই খুলে গেল। দরজা একটুখানি ফাঁকা করে মাথা ঢুকিয়ে দেখার চেষ্টা করল তুরাগ কি করছে। দেখল তুরাগ যে ড্রেসে এসেছিল সেটা পরেই শুয়ে আছে। ডান হাতটা মাথার উপর দিয়ে রেখেছে। হয়তো মাথা ব্যথা করছে। তরু মাথা ভেতরে দিয়েই আবার ডাকল, তুরাগ ভাই। তুরাগ ভাই, আপনি জেগে আছেন আমি জানি। কথা বলছেন না কেন তাহলে? কোন সারা শব্দ না পেয়ে দুষ্টু বুদ্ধি আসে তরুর মাথায়। এরপর নাম ধরে ডাকে, তুরাগ, এই তুরাগ ওঠ। তোর জন্য এতক্ষণ অপেক্ষা করে আছি আর তুই ঘুমিয়ে গেলি। তুরাগ ওঠ। চোখ বন্ধ অবস্থায় নাক চোখ কুঁচকে ফেলে তুরাগ। এতক্ষণ ধরে চোখ বন্ধ করে পড়েছিল, ভেবেছিল মেয়েটা হয়তো চলে যাবে। এখন দেখো কি সাহসটা দেখাচ্ছে। মন চাচ্ছে এখন গিয়ে ঠাটিয়ে দুইটা চড় মারি। কিন্তু শুধু শুধু এই মেয়ের সাথে কথা বাড়াবে না, তাই এখনো চুপ করে রইল যেন কিছুই শুনতে পায়নি। চোখ নাক কুচকানো দেখেই তরু শিওর হয়ে গেল যে তুরাগ ঘুমায়নি। তাই এবার বুলি করতে শুরু করল। তুরাগের পায়ের দিকে তাকিয়ে হাত দিয়ে নাক চেপে ধরে বলতে লাগল, ছি ছি তুরাগ ভাই, আপনি এত নোংরা। বাহির থেকে মোজাটাও খুলেননি। ওয়াক, কি গন্ধ! আমিও তো বলি বাড়ির এত সুন্দর পরিবেশটা এমন বিচ্ছিরি গন্ধে ভরে গেল কেন? এখন বুঝছি। ছি 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 ছি, আমার ফুপির ছেলেটা এমন নোংরা আমি তো জানতামই না। তুরাগ লাফ দিয়ে উঠে বসে। শরীরটা অনেক ক্লান্ত ছিল। সামনে বিছানা দেখে পা আর একটু এদিক ওদিক নড়তে চায়নি। তাই তো এই অবস্থায় বিছানার মধ্যে শুয়ে পড়েছিল। কিন্তু এই মেয়ে তো এইটুকুর জন্য ওরে না আর সহ্য করা যাচ্ছে না। অতিরিক্ত করছে মেয়েটা। তুরাগ বেড থেকে নেমে আসে। তরু তখন ও সেখানেই দাঁড়িয়ে আছে। তুরাগ এক পা দু পা করে এগিয়ে গিয়ে তরুর সামনে দাঁড়ায়। তরু তখন ও অনর সেদিকেই তাকিয়ে রয়েছে। তুরাগ সরাসরি তরুর চোখের দিকে তাকাল। তরুও তখন তুরাগের চোখের দিকে তাকিয়ে আছে। তুরাগ স্লো ভয়েসে তরুর কানের কাছে গিয়ে বলে, মিস তরুলতা, আপনার কি আমাকে ভয় লাগছে না? একদম কানের কাছে মুখ নিয়ে কথা বলায় তরুর সারা শরীর কেঁপে উঠল। কেমন একটা শিহরণ বয়ে গেল শরীরে। তরু সেটা বুঝতে না দিয়ে নিজেকে স্বাভাবিক করে বলল, এসব কি কথা তুরাগ ভাই? আমি আপনাকে ভয় পাবো কেন? তোমার সত্যিই ভয় লাগছে না মিস তরুলতা? না, লাগছে না। দেখুন, আপনি এভাবে সবসময় বাহিরের খাবার খেলে সিক হয়ে পড়বেন। ফুপি আপনার জন্য কষ্ট পায়, কান্না করে, এগুলো আমার সহ্য হয় না। প্লিজ তুরাগ ভাই, চলেন না। আপনাদের সাথে কি হয়েছিল আমি জানি না, কিন্তু আমার এই রিকোয়েস্টটা রাখেন প্লিজ তুরাগ ভাই। তুরাগ ভেবেছিল এভাবে কথা বললে হয়তো তরু ভয় পাবে। কিন্তু এই এমন কেন? হার্টলেস। মনে হচ্ছে কোন অনুভূতিই নেই। নিজে যা বলে যাচ্ছে তাই। তুরাগ সরে আসে তরুর সামনে থেকে। এরপর হুট করে তরুর হাতের কনুই বরাবর চেপে ধরে। এমনভাবে ধরেছে মনে হচ্ছে নখ বসে যাচ্ছে। উফফ, হাতে এত বড় বড় রাক্ষসের মতো নখ। ব্যথায় তরুর চোখ দিয়ে পানি বেরিয়ে আসার উপক্রম। তাও দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। তুরাগ হাতের কনুই চেপে রেখে এক প্রকার টানতে টানতে দরজার সামনে নিয়ে এলো তরুকে। দরজার বাহিরে বের করে হাত ছেড়ে দিল। এমনিতেই শরীর ক্লান্ত, তার এত ড্রামা দেখতে দেখতে তুরাগের মেজাজ ছটে গেছে। বাহিরে তরুকে দাঁড় করিয়ে মুখে যা আসল তাই বলতে গেল, কিছুটা এমন, এই মেয়ে তুমি এত ছেচড়া কেন? এত বার না করার পরেও এখনো এখানে দাঁড়িয়ে আছো। তোমার কি কোন মান সম্মান নেই নাকি? আর এত রাতে একজন যুবক ছেলের ঘরে একটা মেয়ে যাওয়ার মানে বোঝো তুমি নাকি? তাও বোঝো না? ফিডার খাও তুমি। এই অবস্থায় যদি কেউ তোমাকে আর আমাকে দেখত তাহলে কি হতো বিষয়টা সে সম্পর্কে কোন ধারণা আছে তোমার? আমার লাইফ, আমার ইচ্ছে, আমি যা ইচ্ছে করব। কে কষ্ট পেল সেটা আমার দেখার বিষয় না। সেদিন আমিও এমন কষ্ট পেয়েছিলাম। কই, সেদিন তো দেখার কেউ ছিল না। এখন কোথা থেকে এসেছ তুমি? আমি জাস্ট বিরক্ত এখন। তোমার যদি লজ্জা থাকে ফার্দার আমার সামনে আর আসবে না।
এতটুকু বলে তরুর মুখের উপরেই দরজা বন্ধ করে দেয় তুরাগ। এতক্ষণ কথাগুলো শুনে তরুর কান ঝা ঝা করতে থাকে। তরুর আপনজনরা কখনো ওর সাথে এমন ব্যবহার করেনি। সেদিন বিয়ে ভাঙার পরেও সবাই চেষ্টা করেছে বাহিরের মানুষের কথা যেন ওর কানে না আসে। তুরাগকে তো তরু পর ভাবেনি, আপন ভেবেই একটু অধিকার খাটিয়েছিল। তাই বলে এভাবে অপমান করবে? কথাগুলো বেশ গায়ে লাগে তরুর। কান্নারা দলা পাকিয়ে আসে। সেখান থেকে দৌড়ে চলে যায় তরু। তুরাগ এতক্ষণ দরজার পাশেই দাঁড়িয়েছিল। তরুর দৌড়ে যাওয়ার শব্দ কানে আসতেই সেখান থেকে সরে আসে। এরপর একটা টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। প্রায় মিনিট 30-এর মতো লাগিয়ে ফ্রেশ হয়। একবারে শাওয়ার নিয়েই বেরিয়েছে। মাথা ব্যথা কমার নাম নেই। তবে মাথা ব্যথার জন্য কোনো পেইন কিলার নেয় না তুরাগ। ঘুমালে এমনিতেই ঠিক হয়ে যায়। তাই আলমারি থেকে একটা ট্রাউজার আর টি শার্ট নিয়ে পরে টাওয়ালটা শুকাতে দিয়ে আবার গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ আগে কি হয়েছে সেটা প্রায় তুরাগের মাথা থেকে বেরিয়েই গিয়েছে। চোখ বন্ধ করে চেষ্টা করতে থাকে ঘুমানোর। চোখ বন্ধ করে থাকতে থাকতে চোখে প্রায় ঘুম ঘুম ভাব চলে এসেছিল। হঠাৎ কারো ফোপানোর শব্দ কর্ণকুহরে যেতেই ঘুম ঘুম ভাবটা কেটে যায়। প্রথমে বোঝার চেষ্টা করে এত রাতে কোথা থেকে কান্নার আওয়াজ আসছে। এরপর একটু আগে ঘটে যাওয়া ঘটনার কথা মনে হতেই লাফ দিয়ে বেড থেকে নামে তুরাগ। ও যা সন্দেহ করছে সেটা সত্যি কিনা পরখ করতেই রুম থেকে বেরিয়ে আসে। দোতলা থেকেই নজর দেয় ডাইনিং এর দিকে। সেখানে কম পাওয়ারের একটা লাইট জ্বলতেছে। সেই আবছা আলোয় কাটো অবয়ব দেখা যাচ্ছে ডাইনিংয়ে। তুরাগ আর একটু সামনে আগায়। দেখতে পায় কেউ টেবিলের সাথে মাথা ঠেকিয়ে মাথা নিচু করে বসে আছে। চুলের খোপাটা খোলা। কোমর অবধি লম্বা চুলগুলো ছড়িয়ে আছে। ফোপানোর শব্দটা সেখান থেকেই আসছে। তুরাগের এবার মনে হয় ও একটু বেশিই বলে ফেলেছে হয়তো। তুরাগ নিচে নেমে আসে। আস্তে আস্তে তরুর পেছনে এসে দাঁড়ায়। পেছনে থেকেই মাথায় হাত রাখে। হঠাৎ করে মাথায় কারো স্পর্শ পেয়ে চমকে ওঠে তরু। মাথা উঠিয়ে পেছনে ঘুরে তাকায় তরু। পেছনে তুরাগকে দেখে মাথাটা সরিয়ে নেয়। তুরাগের নজর যায় তরুর চোখের দিকে। কান্না করতে করতে চোখগুলো একদম রক্তিম বর্ণ ধারণ করেছে। চোখের ভেজা পাপড়িগুলো দেখেই বুকের ভেতর কেমন একটা দ্রিম দ্রিম করতে থাকে। এই চোখগুলোই যেন তুরাগকে দুর্বল করতে সক্ষম। সামনে থাকা একটা চেয়ার টেনে তুরাগ বসে। এতক্ষণ কান্না করার ফলে হিচকি উঠে গেছে তরুর। হিচকি থামানোর চেষ্টা করে যাচ্ছে তরু, কিন্তু সে ব্যর্থ। তুরাগ তরুর দিকে কিছু সময় অপলক তাকিয়ে থাকে। তরুকে দেখতে এখন মনে হচ্ছে সামনে একটা বারবিডল বসে আছে। তুরাগ বলে, তরু আমি খেতে এসেছি, খাবার রেডি করো কুইক। এতক্ষণ মাথা নিচু করে বসেছিল তরু। তুরাগের কথায় মাথা তুলে তাকায়। এভাবে তাকিয়ে আছো কেন? খাবো, খাবার দাও। আপনি সত্যিই খাবেন? তো আমি কি তোমাকে মিথ্যা বলছি? তরু উঠে তুরাগের জন্য খাবার বেড়ে দেয়। তুরাগ জিজ্ঞেস করে তুমি খেয়েছ? তরু মাথা নেড়ে না বোঝায়। তুরাগ উঠে নিজে তরুকে খাবার বেড়ে দেয়। এরপর দুজনই শব্দহীনভাবে খেতে থাকে। হঠাৎ করে তুরাগ বলে ওঠে, আমার সামনে এভাবে কাঁদবেন না মিস তরুলতা, সেটা আমার সহ্য হয় না। তরু কথা না বলে নিচের দিকে তাকিয়ে খেতে থাকে। মনে মনে ভীষণ খুশি তরু। এতদিন যে কাজটা কেউ করতে পারল না সেই কাজটা এই কান্নার কারণেই সফল হয়েছে। আবার বলছে কাঁদবেন না, বললেই হলো। তুরাগ খেয়ে নিজের রুমে চলে যায়। তরু সবটা গুছিয়ে রেখে এরপর রুমে যায়। সকালবেলা নাস্তার টেবিলে তুরাগকে দেখে সবাই মনে হলো আকাশ থেকে পড়েছে। তুরাগের বাবা তাইফ সাইয়িদ তো নিজের খাওয়া বাদ দিয়ে ছেলের দিকে তাকিয়ে আছে। শুধুমাত্র তরু নিচের দিকে মাথা করে খেয়ে যাচ্ছে। তখনই নূর নাহার বলে ওঠে, নাস্তা শেষ করে আমার রুমে এসো তরু, কথা আছে তোমার সাথে। নূরনাহারের কথা শুনে তুরাগ আর তরু একসাথে নূর নাহারের দিকে তাকায়। ওদের মনে হচ্ছে কাল রাতের ঘটনা হয়তো তিনি দেখেছে। তরুকে রুমে ডেকে নূরনাহার তখনই সেখান থেকে চলে গিয়েছে নিজ রুমে। তুরাগের বাবার এখন এই বিষয়ে কোন কোন মন নেই। তিনি তাড়ায় আছেন, তার অফিসে লেট হয়ে যাচ্ছে। তিনি নিচের দিকে তাকিয়ে একমনে খেয়ে যাচ্ছেন। তবে তিনি মনে মনে ভীষণ খুশি। আজ কতগুলো দিন পরে ছেলে সকালবেলা নাস্তার টেবিলে এসেছে। তবে তিনি তার খুশি প্রকাশে অনিচ্ছুক।
এজন্যই মূলত মাথা নিচু করে খাচ্ছেন। তিনি ছেলেকে ভালোবাসেন কিন্তু প্রকাশ করেন না। সব সময় একটা শাসনের মধ্যে বড় করেছেন। তারপরেও তার ছেলেটা বিগড়েছে, নিজের ইচ্ছে মতো সব কাজ করে। এজন্যই তাইফ সাঈদ ও কথা বলা বন্ধ করেছেন ছেলের সাথে। এদিকে তরুর খাওয়া এক প্রকার অফ হয়ে গেছে। তুরাগ একটু একটু করে খাবার মুখে তুলছে আর চারপাশের পরিবেশটা ভালোভাবে পর্যবেক্ষণ করছে। তরুর খাবার নিয়ে নাড়াচাড়া করা চোখ এড়ায়নি তুরাগের। তাই বলেই ফেলল, কি হলো মিস তরুলতা, এভাবে খাবার নাড়াচাড়া করছেন কেন? খেয়ে উঠুন তাড়াতাড়ি। মিস তরুলতা ডাক শুনে ফট করে খাবার রেখে মাথা তুলে তাকালেন তাইফ সাঈদ। তার ছেলেটা অদ্ভুত। মানুষ বড় নামকে ছোট করে ডাকে আর তার ছেলে নাম টেনে বড় করছে। তবে কথা সেটা নয়, কথা হলো এদের দুজনের মধ্যে ভাব হলো কখন? এরা তো ভালোভাবে একে অপরকে চিনতও না। তাইফ সাহেব একবার ছেলের মুখের দিকে তাকাচ্ছে তো একবার তরুর মুখের দিকে তাকাচ্ছে। বাপ ছেলের এভাবে তাকানো দেখে খাবার আর গলা দিয়ে মোটেও নামল না তরুর। খাবার ছেড়ে উঠে দাঁড়াল। তাইফ সাহেব জিজ্ঞেস করল, কি হলো মামুনি, উঠলে কেন তুমি? খেয়ে নাও। না আঙ্কেল, আমার আর খেতে মন চাচ্ছে না। আমি দেখি ফুপি কেন ডাকছে। আর কাউকে কিছু বলতে না দিয়ে তরু সেখান থেকে চলে আসে। তাইফ এখনো সেদিকে তাকিয়ে আছে। অন্য মানুষ খেলো নাকি খেলো না, সেদিকে নজর না দিয়ে নিজের খাওয়ায় মন দেন। দেরি হয়ে যাচ্ছে। তুরাগের বলা কথাগুলো কানে যেতেই তাইফ চোখ ঘুরিয়ে ছেলের দিকে তাকালেন। তুরাগ তাকে আপনি করে বলছে, এটাও মানতে হবে। সিরিয়াসলি? আবার কিছু একটা মনে করে মুচকি হাসলেন তিনি। খাওয়া ততক্ষণে প্রায় শেষ হয়ে গেছে। তিনি উঠে চলে গেলেন সেখান থেকে। একবারে তৈরি হয়েই বেরিয়েছিলেন, তাই সরাসরি অফিসের উদ্দেশ্য বেরিয়ে পড়লেন। তরু নুরনাহারের রুমের সামনে এসে দেখতে পেল তিনি তৈরি হচ্ছেন। শাড়ি পরতেছেন, শাড়ির কুচি ধরার চেষ্টা করতেছেন কিন্তু বারবার ছুটে যাচ্ছে। তরু দেখে জিজ্ঞেস করল, ফুপি আমি কি কুচিটা ধরে দেব? তরুর কথা শুনে সেদিকে তাকালেন নুরনাহার। তারপর মিষ্টি একটা হাসি দিয়ে বললেন, ও তরু, এসে পড়েছিস। আয় মা, ভেতরে আয়। তরু ভেতরে ঢুকে নুরনাহারকে শাড়ি পরতে সহায়তা করে। তিনি শাড়ি পরা কমপ্লিট করে ড্রেসিং টেবিলের সামনে বসলেন। এদিকে তরু এখনো কনফিউজড হয়ে সেখানেই দাঁড়িয়ে আছে। ওর ফুপি কি ওকে শাড়ি ঠিক করতেই ডেকেছিল? ও কি এখন চলে যাবে? বুঝতে না পেরে সেখানে দাঁড়িয়েই পায়ের নখ দিয়ে মেঝে খোঁটাতে থাকল। তারপর সাহস করে ফুপিকে জিজ্ঞেস করল, ফুপি তুমি কি বের হবে এখন? হ্যাঁ। আমি কি চলে যাব এখন? না, তোমার সাথে কথা আছে, অপেক্ষা করো। তরু আর কোন কথা না বলে আবার চুপচাপ দাঁড়িয়ে রইল। নূর নাহার তার হাতের কাজ শেষ করে একবারে খাটের কর্নারে বসলেন। তরুকে বললেন বসার জন্য। নূরনাহার বলার সাথে সাথেই তরু তার পাশে বসল। তরু, জি ফুপি, আমি তোমাকে কিছু কথা জিজ্ঞেস করব। হুম, যা জিজ্ঞেস করব সত্যি কথা বলবে আশা করি। তরু একটু সময় নীরব থেকে জবাব দিল, জি ফুপি, আমি চেষ্টা করব সত্যিটাই বলার। যাক, খুশি হলাম। তরুর তো হার্টবিট ফাস্ট হয়ে গেছে ইতোমধ্যে। তখনই হার্টকে আরও দ্রুত গতিতে বিট করাতে নূরনাহার বলে উঠলেন, তরু তুমি কি তুরাগকে পছন্দ করো? হুট করে এটা কেমন প্রশ্ন ভেবে উঠতে পারে না তরু। তরুর মনে এখন তহমিনার বলা সেই কথাগুলো ঘুরপাক খায়। তহমিনা প্রায়দিনই বলতো, তোদের বাড়ির একটা মানুষরেও আমি ঠিকঠাক বুঝি না। এদের মাথায় কখন যে কি ঘুরে বলা মুশকিল। তরুকে চুপ থাকতে দেখে নূরনাহার আবার জিজ্ঞেস করল, কি হলো, চুপ করে গেলে যে? না ফুপি, কি বলো তুমি এগুলো? আমি তুরাগ ভাইকে পছন্দ করতে যাব কেন? আমিও তো সেটাই ভাবতেছি। কিন্তু যে তুরাগকে এতদিন বলেও ডাইনিংয়ে আনতে পারলাম না, সে কেন তোমার কথা শুনল? এটার উত্তর তো তরু নিজেও জানে না। এখন ফুপির কথার কি জবাব দিবে? কিছু তো একটা বলতে হবে। এভাবে থতমত করলে ফুপি আবার কি নাকি ভাববে। কাল রাতে তাদের কেলোর কীর্তি যে ফুপির নজর এড়ায়নি সেটা শিওর তরু। তাই বলল, ফুপি তুরাগ ভাইয়ার জন্য তুমি যে কান্নাকাটি করো এটা আমার ভালো লাগছিল না, তাই চেয়েছিলাম সে যেন এরকম বাহিরের খাবার না খায়। এতে তো তারও শরীর খারাপ হবে। এজন্যই একটু চেষ্টা করেছি।
তাহলে কান্না করছিলে কেন ওভাবে? ফুপির এক একটা প্রশ্নে তরুর আত্মারাম খাঁচা ছাড়া হবার জোগাড়। ফুপি, তুরাগ ভাই আমাকে বকেছিল সেজন্যই কান্না পেয়ে গিয়েছিল। তুমি যেসব ভাবছ মোটেও সেরকম কিছু না। সেটা হলেই ভালো। তুমি তো তোমার বাবাকে চেনো, আর সে তুরাগের জন্যই তোমাকে এ বাসায় আসতে দিতে চাচ্ছিল না, আমি জোর করেছি। এখন তুমি যাই করো ভেবে চিন্তে করবে। ভাইয়ের কাছে আমার মাথা হেট করো না। জি ফুপি, মনে থাকবে। আচ্ছা, আমি একটু বের হব। ফিরতে ফিরতে সন্ধ্যা হবে। তুরাগ ও হয়তো একটু পরে বেরিয়ে যাবে। তুমি দরজা লাগিয়ে দিয়ে বসে থাকবে। আজকে বোধহয় মেইডও আসবে না। ফোন করেছিল, তার নাকি শরীর প্রচণ্ড খারাপ। জি ফুপি, তুমি চিন্তা করো না। আচ্ছা, এখন নিজের রুমে যাও। ফুপি বলে গিয়েছিল তুরাগ কিছুক্ষণ পরে বেরিয়ে যাবে, কিন্তু 11টা বেজে গেছে। এখনো রুম আটকে বসে আছে। তরু ড্রয়িং রুমে বসে অনেকক্ষণ অপেক্ষা করছিল তুরাগের বেরিয়ে যাওয়ার। কিন্তু 2 ঘন্টা পার হওয়ার পরেও যখন বের হলো না, তখন তরু সেখান থেকে নিজের রুমে চলে গেল। প্রায় 2টো বাজতে চলেছে। পেটের মধ্যে খিদের জন্য ইঁদুর দৌড়াদৌড়ি শুরু করেছে। এখন তো কিছু খাওয়া প্রয়োজন। তবে ফ্রিজে একজনের খাবার আছে। তুরাগকে না সেধে তরু একা কিভাবে খাবে, তাই না খেয়েই বসে আছে। এমন সময় দরজায় টোকা পড়ে। তরু ভেতর থেকে জানতে চায়, কে বাহিরে? আমি। আমি কে? উফ, আমি তুরাগ। দরজা খোলো। তরু উঠে গিয়ে দরজা খুলে দিল। কি ব্যাপার তুরাগ ভাই, আপনি এখানে? তোমার ফুপি কোথায়? কেন আপনি জানেন না সে বাহিরে গিয়েছে? কি বলো, কখন গেছে? সকালেই গেছে। এখন ক্ষুধা লাগছে, খেতে দাও। ফুপি আপনার জন্য খাবার রেখে যায়নি। মানে? সে কি জানে নাকি আপনি দুপুরে খাবেন? বর, আপনি কি বাসায় খান নাকি? খান তো বাহিরে। আজ যাননি কেন? তুরাগের হুঁশ জয় এতক্ষণে। আসলেই তো। তাহলে এখন মিস তরুলতা তৈরি হয়ে নিন। কি? আমি? আমি কেন তৈরি হব? আমি বলেছি তাই। আমি যাব না আপনার সাথে। তরুলতা আমাকে জোর করতে বাধ্য করবে না, বলে দিচ্ছি। ভালোই ভালোই নিজে চেঞ্জ করে নাও, নয়তো কিন্তু আমি চেঞ্জ করিয়ে দিব, বলে দিচ্ছি। আমার কথা কিন্তু নড়চড় হয় না। তুরাগের কথা শুনে তরুর চোখ বড় হয়ে গেল। এই ছেলে বলে কি এগুলা? ঠোটকাটা ছেলে একটা। এভাবে একটা মেয়ের সাথে কেউ কথা বলে? নির্লজ্জ। 5 মিনিট টাইম। শুধু ড্রেস পরে বের হও। কোন আটা ময়দা মাখবা না, তাহলে কাচ্চি কপালে জুটবে না, বলে দিচ্ছি। অনলি 5 মিনিট। হুকুম করে চলে গেলেন। তরু ভাবনায় পড়ে গেল। ওর কি এখন তুরাগের কথা শোনা উচিত নাকি উচিত না? আচ্ছা, একটু আগে যা বলে গেল, যদি সত্যি সত্যি সেটা করে। বাসায় তো কেউ নেই। না বাপু, কোন রিস্ক নেওয়া যাবে না। তরু সত্যি সত্যি কোন সাজগোজ করেনি। শুধু একটা গাউন পরে আর চুলটা ঠিক করে বেরিয়ে গিয়েছে। সামনে 2 প্লেট কাচ্চি নিয়ে তরু আর তুরাগ দুজন বসে আছে। দুজনের মধ্যে কোন কথা নেই। তরুর মনে হঠাৎ একটা প্রশ্নের উদয় হল। করবে নাকি করবে না, এভাবে করতে করতেও কিছু সময় পার করে দিল। তারপর মনে অনেক সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল, আচ্ছা তুরাগ ভাই, আপনার গার্লফ্রেন্ড নেই? না মানে, আপনি তো সিঙ্গার মানুষ। কত ফ্যান ফলোয়ার আপনার। তারা কেউ আপনাকে প্রপোজ করেনি? তরুর কথা শুনে তুরাগের চোখ লাল হয়ে যেতে থাকে। কণ্ঠ হঠাৎ গম্ভীর হয়ে গেল। বলল, মিস তরু, আপনি আপনার লিমিটের মধ্যে থাকেন। আপনি এখনো যথেষ্ট ছোট। আপনার সাথে একটু ফ্রি হয়েছি মানে এই নয় আপনি পার্সোনাল বিষয়ে কথা বলবেন। তুরাগের হঠাৎ তরুলতা থেকে তরু বলা, তারপর আপনি আপনি বলায় তুরাগের মুখের দিকে তাকিয়ে রইল তরু। তুরাগ সাঈদ ভাইয়া ও তার গার্লফ্রেন্ডের সাথে এক রেস্টুরেন্টে লাঞ্চ টাইমে। এই ক্যাপশনে তুরাগ আর তরুর টেবিল সহ পাশের টেবিলে বসা একটা ছেলে একটা ফটো পোস্ট করেছে। ছেলেটা মেবি ব্লগার। হুড়হুড় করে সেই ফটোটা তার ফ্যান ফলোয়ারদের মাঝে ছড়িয়ে গিয়েছে। তুরাগের ফ্যানরা অনেক দিন যাবৎ তুরাগকে হন্য হয়ে খুঁজছে, কিন্তু তুরাগ এক প্রকার সবকিছু থেকে নিজেকে হাইড করে রেখেছিল। আজ সুযোগ পেয়ে অনেক ফ্যান ফলোয়াররা একটু সময়ের ভিতরেই এসে ভিড় জমিয়েছে সেই রেস্টুরেন্টে। একজন একরকম প্রশ্ন করে যাচ্ছে, ভাইয়া আপনি এখন আর গান করেন না কেন? এভাবে হুট করে নিজের প্রফেশন থেকে সরে দাঁড়ালেন কেন?
এটা কি সত্যিই আপনার গার্লফ্রেন্ড? কেউ কেউ এই ভিড়ের মাঝেও অটোগ্রাফ চেয়ে বসছে। তুরাগ আপাতত এদের সাথে কথা বলতে অনিচ্ছুক, তবে তারা তো নাছোড়বান্দা। তুরাগ এতক্ষণে বুঝতে পারে কি ভুলটা করে ফেলেছে ও। হঠাৎ তুরাগের নজর যায় তরুর দিকে। মেয়েটা ভয় কেমন চুপসে গেছে। এত এত মানুষের হামলে পড়াটা ঠিক স্বাভাবিকভাবে নিতে পারছে না মেয়েটা। মনে মনে হাসে তুরাগ, এই মেয়েটা উপরে উপরেই যত চঞ্চল। এখন দেখো কেমন ভয় পেয়ে আছে। তুরাগ নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। অমনি সামনে থাকা লোকগুলো তাকে আরো ঘেরাও দিয়ে ধরে। সবার একটাই কথা, তুরাগ ভাইয়া এভাবে প্রশ্ন এড়িয়ে চলে যাবেন না প্লিজ, আমরা জানতে চাই। তুরাগ কথা না বলে এগিয়ে গেল তরুর সামনে। এতগুলো লোকের ভিড়ে হাত বাড়িয়ে দিল তরুর দিকে। তরুও পরিচিত মানুষের হাত পেয়ে আকরে ধরল। তুরাগ ও অতি সন্তর্পণে নিজের হাতের মাঝে তরুর হাত নিল। তরু ও তুরাগের সাথে পা মিলিয়ে সামনে এগুতে থাকে। এই লোকগুলোকে ঠেলে ঠুলে সামনে যাওয়া ওদের জন্য কষ্টসাধ্য ব্যাপার। তুরাগ শক্ত করে তরুর হাত ধরে রেখেছে, আর তরুও পেছনে পেছনে যাচ্ছে। আর মনে মনে বলতেছে, এ কেমন যন্ত্রণা ভাই, কোন জায়গায় গিয়ে শান্তি নেই। এদের পিছনে সব জায়গায় মানুষ লেগেই থাকে, তার থেকে আমরাই বরং বেশ ভালো আছি। হঠাৎ তুরাগের থেমে যাওয়ার সাথে সাথে তরুর পাও সেখানেই থেমে যায়। তরু চারদিকে চোখ বুলিয়ে বুঝতে পারে ওরা এই মুহূর্তে রেস্টুরেন্টের সামনে অবস্থান করতেছে। তরু চোখ বুলিয়ে সবাইকে দেখতেছিল। এতদিন পর তুরাগকে সামনে পেয়ে অনেকেই বেশ এক্সাইটেড। তুরাগ ফোন করে প্রান্তকে ফোন দিল। ফোন দিয়ে বলল, প্রান্ত যেখানে আর যেই অবস্থায় থাকিস না কেন এই মুহূর্তে রেস্টুরেন্টের সামনে চলে আয়। কেন, কোন সমস্যা? আমি একা হলে সমস্যা ছিল না, কিন্তু সাথে মামুর মেয়ে আছে আর এই পাবলিকের ভিড়ে ও ভয় পাচ্ছে, ওকে বাসায় ড্রপ করে দিবি তুই? এদিকটা আমি সামলে নিতে পারব। তুরাগ ফোনটা পকেটে রাখল। এরপর সামনে থাকা লোকগুলোর দিকে তাকালো। তারপর বলতে লাগল, কি যেন বলছিলেন আপনারা? এটা আমার গার্লফ্রেন্ড কি না? আপনাদের কি কমন সেন্স নেই? কোথা থেকে কে এসে একটা পিক আপ দিল, অমনি আপনারা মৌমাছির মতো ছুটে আসলেন। একটা ছেলে আর মেয়ে রেস্টুরেন্টে এক টেবিলে বসলেই তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হবে, এমনটা কি কোথাও লেখা আছে? তাহলে আপনি যাকে নিয়ে এসেছেন সে কে হয় আপনার? সে আমার একমাত্র মামার একমাত্র কন্যা। তাহলে বলতে চাচ্ছেন সে আপনার বোন হয়? হ্যাঁ, ওরকমই। দেখুন, সামনে থেকে সরে দাঁড়ান। ভাইয়া প্লিজ গানের ব্যাপারে কিছু বলেন। দেখুন, আমি গানটা কন্টিনিউ করছি না, তার মানে তো এই নয় যে আমি গান ছেড়ে দিয়েছি। এই মুহূর্তে আমি এসব নিয়ে কথা বলতে আগ্রহী নই, প্লিজ। দূরে প্রান্তকে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তরুকে নিয়ে সেদিকে পা বাড়ালো তুরাগ। গাড়ির চাবিটা প্রান্তকে দিয়ে বলল, প্রান্ত ওকে বাসায় পৌঁছে দে, আর বাইকের চাবি দে আমাকে, আমি বাইক নিয়ে যাচ্ছি, কাজ আছে আমার। প্রান্ত পকেটে হাত ঢোকাল। তুরাগ ভেবেছিল চাবি হয়তো পকেটে, কিন্তু প্রান্ত চাবি বের না করে একটা মাস্ক বের করল। এটা কি? আরে ভাই, একটা মাস্ক পরে বের হলে তো আজ এই সমস্যায় পড়তি না। ধন্যবাদ, আর মনে ছিল না আমার। আচ্ছা। সন্ধ্যায় ফেরার কথা ছিল নূর নাহারের, কিন্তু সে দুপুরের দিকেই চলে আসল। বাসায় এসে লক করা দেখে এক্সট্রা চাবি দিয়ে ভেতরে এসেছিল, কিন্তু বাসায় এসে দেখল বাসা একদম খালি। বাসায় কেউ নেই। তুরাগকে নিয়ে তার চিন্তা নয়, তিনি চিন্তা করছেন তরুকে নিয়ে। মেয়েটা এই শহরে নতুন, কোথায় না কোথায় গেল, এখন কি হবে? মেয়েটার কাছে তো একটা ফোনও নেই যে তিনি ফোন করবেন। তুরাগকে ফোন দিয়েছিলেন, কিন্তু তুরাগ ফোন তোলেনি। চিন্তায় মাথা ভারী হয়ে যাচ্ছে নূর নাহারের। এই ছেলে মেয়েগুলোকে নিয়ে আর পারা গেল না। তিনি রুমের এই মাথা থেকে ও মাথা পায়ে চারি করে যাচ্ছেন। এমন সময় দরজার কলিং বেল বেজে উঠল। নূর নাহার এক প্রকার দৌড়ে গেলেন দরজা খোলার জন্য। তিনি ভেবেছিলাম হয়তো তরু একাই, তাই দরজা খুলতে খুলতে বলতে লাগলেন, তুই যে এভাবে বের হয়ে গেলি, যদি কিছু হয়ে যেত। দরজা খুলে তরুকে প্রান্তর সাথে দাঁড়িয়ে থাকতে দেখে চুপ করে গেলেন নূর নাহার। প্রান্ত বলল, আরে আন্টি, আপনার ছেলে ওকে নিয়ে গিয়েছিল, ও একা যায়নি। শুধু শুধু টেনশন করছেন। ও আচ্ছা, ভেতরে আসো বাবা। না আন্টি, একটু তাড়া আছে, বুঝতেই পারছেন নির্বাচনের সময় এগিয়ে আসছে।
তা তোমার গুণধর বন্ধু কোথায়? ওকে নিয়ে গেল তো পৌঁছে দিল না কেন? ওর কাজ আছে একটু আন্টি। আমাকেও যেতে হবে এখন। চা কফি খেয়ে যাও। না আন্টি, অন্যদিন। আচ্ছা এসো কিন্তু। এখন তো আর আসোই না বাবা। আসবো আন্টি। আজ আসি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। প্রান্ত যাওয়ার পরে দরজা আটকে ভেতরে আসতে না আসতেই ফোনটা তার নিজস্ব শব্দে বাজতে শুরু করল। নূরনাহার তরুর সাথে কথা বলবেন তা আর পারলেন না। ফোনটা চোখের সামনে ধরলে সেখানে ভাই লেখাটা জ্বলজ্বল করছে দেখে দেরি না করে ফোনটা রিসিভ করল নূরনাহার। আপা, কি হচ্ছে এসব? আরে কি হচ্ছে না বললে বুঝবো কিভাবে? তরুর ভালোর জন্য ওকে তোমার ওখানে পাঠালাম, আর এখন ওর নামে এসব কি শুনছি? এত না পেঁচিয়ে সরাসরি বললেই তো পারিস। ও তোমার ছেলের গার্লফ্রেন্ড হলো কবে? এসব কি নিউজ দেখছি সোশ্যাল মিডিয়ায়? কি হচ্ছে আমি কিছু বুঝতেছি না। আমাকে দে তো দেখি। দিচ্ছি, দেখো। আর যদি এরকম কিছু আমার নজরে আসে তাহলে তো ওকে তোমার কাছে রাখা পসিবল হবে না। তোমাকে ভরসা করে থাকতে দিচ্ছি, কিন্তু এমনিতেই এদিকে চিন্তার শেষ নেই আমার, তার ওপর ওকে নিয়ে এক্সট্রা চিন্তা নিতে পারছি না আমি। তুমি দেখো আপা। ফোন রাখো, দেখছি আমি। দুই পাশের সোফায় দুজন বসে আছে। দুজনই নীরব। কারো মুখে কোন কথা নেই। তরু মাথা নিচু করে বসে আছে। নীরবতা ভেঙে নূরনাহার বলল, আজ কেন বেরিয়েছিলি? তোকে তো আমি বলেছিলাম বাসায় থাকতে, তাই না? আজ যদি না বের হতি তাহলে কি এমন একটা পরিস্থিতিতে পড়তি? সরি ফুপি, আর এমন হবে না। তরু তো পড়েছে মহা বিপদে। ছেলে হুমকি দিয়ে নিয়ে যায়, সেখানে গিয়ে পড়ে আরেক পরিস্থিতিতে। আর এখন আবার ছেলের মা ধমকাচ্ছে। ওদিকে বাবা ফোন দিয়ে ঝাড়ি দেয়। অফ যাওয়াটাই ভুল হয়ে গেছে আজকে। নূরনাহার আর তেমন কিছু বললেন না। আজ যা হয়েছে এতে তরুর দোষ দেখতে পাচ্ছেন না তিনি। পুরোটাই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আমাদের চোখ দিয়ে আমরা যা দেখি তা সর্বদা সত্যি হয় না, কিন্তু তা পাবলিক বুঝলে তো কাজেই লাগত। প্রতিদিন রাতে ঘুমানোর আগে মেয়ের রুমে একবার এসে মেয়েকে দেখা যাওয়াটা তহমিনার প্রতিদিনকার রুটিনের মধ্যে একটি ছিল। এখন ও তার ব্যতিক্রম হয় না। মাঝে মাঝেই ভুল করে তরুকে ডেকে ফেলেন, আবার মেয়ের রুমে চলে যান। আজ রাতেও ভুলবশত একবার উকি দিলেন মেয়ের রুমে, কিন্তু সেখানে ফাঁকা দেখে বুকটা ধক করে উঠল। আজ সারাদিনে একটা বারের জন্য কথা হয়নি মেয়েটার সাথে। এখন মনটা খুব করে চাচ্ছে মেয়েটার সাথে কথা বলতে, কিন্তু এত রাতে ননদের ফোনে ফোন দিবে বিষয়টা তার কাছে ভালো লাগতেছিল না। মন আর বিবেকের সাথে যুদ্ধ করে অবশেষে বিবেক মনের কাছে হেরে গেল। সে ফোন দিয়ে বসল ননদের নাম্বারে। প্রথমবার বেজে ওঠার পরেই ফোন রিসিভ হল। স্বস্তির নিঃশ্বাস ফেলল তহমিনা, যা কাপা তাহলে ঘুমাননি। কিন্তু তার চিন্তাকে উল্টো করে দিয়ে ওপাশ থেকে পুরুষালী কণ্ঠ ভেসে এলো, হ্যাঁ মামি বলো। তুরাগ তুমি? এটা তো আপার নাম্বার। হ্যাঁ আম্মু ফোনটা ড্রয়িং রুমে রেখেই ঘুমুতে চলে গেছে। ওহ আচ্ছা, আমি একটু তরুর সাথে কথা বলতে ফোন দিয়েছিলাম। ওহ, তোমার মেয়ে জেগে আছে বোধহয়। দাঁড়াও ডেকে দিচ্ছি। বেশ অনেকক্ষণ কথা হলো মা মেয়ের মাঝে। কথার এক পর্যায়ে তরু জানতে চাইল, আচ্ছা আম্মু একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ কর। আচ্ছা তুরাগ ভাইয়া এমন গোমরামুখ কেন? কেমন যেন একটা স্বভাবের। ফুপিদের সাথে কথাও বলে না ঠিক মতো। ও আসলে সেদিন মিথিলার অ্যাক্সিডেন্টের পরেই এমন চেঞ্জ হয়ে গিয়েছে। কি বলো আম্মু? সেই যে মিথিলা আপু ছিল উনি অ্যাক্সিডেন্ট করেছিল? কি বলো এগুলা? আমি তো জানি না এগুলা। তোমরা আমাকে এগুলো কখনো বলনি কেন? আপনার সব প্রশ্নের উত্তর আমি দিব মিস তরুলতা। তবে আপনি বলুন আপনার আমাকে নিয়ে এত হেডেক কেন? হঠাৎ পেছনে তাকিয়ে তুরাগকে দেখে চমকে যায় তরু। তুরাগ এখন আবার এ রুমে কেন এসেছে? আর আম্মু যদি ফোনে তুরাগের কণ্ঠ শুনে ফেলে তাহলেই বা কি ভাববে? এত রাতে একটা মেয়ের ঘরে আসতে আপনার বিবেকে বাঁধল না তুরাগ ভাই? তরুর কথা শুনে তুরাগ কোন উত্তর না দিয়ে রুমের মধ্যে এগিয়ে আসল। তুরাগকে এভাবে আগাতে দেখে তরু কান থেকে ফোনটা নামিয়ে ফেলেছিল, তবে জায়গা থেকে এক পাও নড়ল না। তুরাগ ঠিক তরুর বরাবর দাঁড়াল। তাদের মাঝে অল্প কিছু দূরত্ব বিদ্যমান। তুরাগ মাথাটা নিচু করল।
তরু ফট করে মাথাটা সরিয়ে নিল, কিন্তু বেশি দূর যেতে পারল না। এর আগেই কানের পাশে ফিসফিস করে কারো বলা কথা কানে বাজতে লাগল। ভয় পাবেন না মিস তরুলতা, আপনার মনটা বড্ড বেশি নির্লজ্জ, তাই অল্পতেই উল্টা পাল্টা ভেবে ফেলে। আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, বুঝছেন? আর কি বললেন? বিবেকে বাঁধেনি আমার? কাল গভীর রাতে যখন আমার রুমে গিয়েছিলেন তখন আপনারা করলে কোন দোষ নেই, শুধু আমরা করলেই অন্যায়। এটা তো ঘোর অন্যায় মিস তরুলতা। এতটুকু বলে কানের কাছ থেকে সরে আসল তুরাগ। তারপর কণ্ঠস্বর ছেড়ে একটু জোরেই বলল, না বাঁধেনি। মামি ফোনের লাইন কেটেছে? না আম্মু লাইনেই আছে। কথা শেষ করে নিচে আসবেন মিস তরুলতা, ক্ষুধা লেগেছে প্রচুর, বাহির থেকে খেয়ে আসেনি। ফুপিকে বলেন আম্মু শুয়ে পড়েছে। আচ্ছা আসছি আমি। তুরাগ আর কথা না বলে যেভাবে এসেছিল সেভাবেই চলে যায়। তরু তখনও স্ট্যাচু হয়ে সেখানেই দাঁড়িয়ে আছে। কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। এখনো মনে হচ্ছে কানের কাছে কথাগুলো বাড়ি খাচ্ছে। কান অনেক সেন্সিটিভ একটা অঙ্গ। আর এই বেটা খবিশ কানের কাছে ফিসফিস করে কথা বলে সব সময়। হঠাৎ তরুর খেয়াল হলো তহমিনা বেগম এখনো লাইনে। তরু তাড়াহুড়ো করে আবার ফোন কানে তোলে। হ্যাঁ আম্মু আছো? তুরাগ এসেছিল তোর রুমে? হ্যাঁ আম্মু। ক্ষুধা লাগছে নাকি তার? ফুপি ঘুমিয়ে পড়েছে তাই আমাকে ডাক দিল। একটু আগে ফোন দিতে এসে আমাকে সজাগ দেখে গিয়েছে তো তাই। সে তো আমি শুনতেই পেলাম। কিন্তু আপা যতটুকু বলেছিল তুরাগ নাকি বাসায় খাবার খায় না। এখন খায় আম্মু। ও আচ্ছা আচ্ছা, তোর ফুপিকে বিরক্ত করিস না, ওকে খাবার তুলে দে তুই। আমি রাখলাম। আর ফুপির ফোন দিস মাঝে মাঝে। জি আম্মু, ভালো থেকো। তরু ফোনের লাইনকে তে ফোন হাতে নিয়েই নিচে নামছিল। তুরাগ ততক্ষণে ডাইনিং এ গিয়ে বসেছে। তরু ফোনটা রেখে একটা চেয়ার টেনে তুরাগের ঠিক বরাবর অপর পাশের চেয়ারে। তুরাগ মাথা নিচু করে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। কি যেন দেখছে। তরু সেদিকে থেকে নজর ফিরিয়ে প্লেটে খাবার তোলায় ব্যস্ত হয়ে পড়ল। তুরাগ কথায় চোখ ঘুরিয়ে তরু তার দিকে তাকায়। তুরাগ ফোনটা টেবিলের উপর রাখতে রাখতে বলে, আমাকে একদিন খাবার টেবিলে আনার জন্যই কি ওই দিন কান্নার নাটক করেছিলেন মিস তরুলতা? আমি যাতে আমার জেদের কাছে হার মানি, এটাই আপনার উদ্দেশ্য ছিল, তাই না? কি বলছেন আপনি এসব? আমি এমনটা করতে যাব কোন দুঃখে? তাহলে আজকে কেন খাবার রেডি করে বসেছিলেন না? তরুর মেজাজ খারাপ হয় তুরাগের কথা শুনে। এই বেটা বলে কি? তরু কি এর চাকরি করে নাকি যে প্রতিদিন ওনার জন্য রাত জেগে খাবার নিয়ে বসে থাকবে? মনের কথা মুখ ফসকে বলেও ফেলল, কেন আমি কি আপনার বেতনভুক্ত কর্মচারী নাকি যে প্রতিদিন আপনার জন্য বসে থাকব? ও আচ্ছা এই কথা। তাহলে সমস্যা নেই, কাল থেকে বাহিরেই খাবো, কি বলেন? তরু বুঝল মুখ ফসকে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। তাই বলল, না না তুরাগ ভাই, আপনি এমনটা করবেন না। তাহলে ফুপি অনেক কষ্ট পাবে। এমনিতেই আপনি তার কথা শোনেন না, সেজন্য প্রায় কান্না করে। আপনাকে বাসায় খেতে দেখে সবথেকে বেশি খুশি তিনিই হয়েছেন, এখন আপনি কি চান তাকে আবার কষ্ট দিতে? এটা করা আপনার মোটেও উচিত হবে না। তাহলে কি আপনার এই কাজের জন্য বেতন চাই নাকি? লাগলে দিতেই পারি আমি, তবে আপনাকেই কাজটা করতে হবে। আমার বাসায় ফিরতে প্রতিদিনই লেট হয়, আর এতরাতে আম্মুকে আমি বিরক্ত করতে পারবো না। এখন আপনি ভাবেন। তরু মনে মনে ভাবল, এই লোকেরে খেতে রাজি করাতে কত বড় একটা ধমক শোনা লাগছে। এখন যদি না করে দিলে সত্যি সত্যি আবার না খায়। তাই তরু বলল, না তুরাগ ভাই, কি যে বলেন না। আমাকে কি আপনার ছোটলোক মনে হয় যে এতটুকু কাজ করে টাকা নিব? আমি এমনি করে দিব। শত হোক দিলদরদি মানুষ আমি। আমি এমনিতেই মানুষের সেবা করি। তুরাগ বুঝল লাস্ট কথাগুলো ওকে খোঁচানোর জন্যই তরু বলেছে। কিন্তু আর রিপ্লে করল না তুরাগ। কথা বাড়ালেই কথা বাড়বে, তাই চুপচাপ খাওয়ায় মনোযোগ দিল। খাওয়া যখন শেষ, তরু গুছিয়ে রাখছিল সব, তখন তুরাগ বলল, মিস তরুলতা, কালকে তৈরি হয়ে থাকবেন, আপনাকে একটা জায়গায় নিয়ে যাব। কাল আমি একা যাব ভেবেছিলাম, কিন্তু আপনার অনেক আগ্রহ দেখে মনে হলো আপনাকে নিয়ে যাই একবার। তরু প্রথমে বুঝতে পারল না কি জবাব দিবে। আজকে যে সমস্যায় পড়ল, তারপর আবার তুরাগের সাথে বাহিরে যাওয়ার মতো সাহস করে উঠতে পারছিল না। তাই বলল,
ফুপি আপনার সাথে বাহিরে যেতে নিষেধ করেছে। এসব লেম এক্সকিউজ দিবেন না। আপনি শুধু তৈরি হয়ে থাকবেন। আপনার সব প্রশ্নের উত্তর সেখানে আছে। তরু কোন জবাব দিল না। ও না হয় একটু জানতেই চেয়েছিল ওর মায়ের কাছে, তাই বলে এই লোকটা এমনভাবে বলবে। আমি আপনার সাথে যাব না তুরাগ ভাই। আমি কারো ইচ্ছে অনিচ্ছা জানতে চাইনি, আমি শুধু আমার কথাটা জানালাম, কাল একবার সুযোগ দিয়েছি। এটা যদি মিস হয় তো আর জীবনে ইচ্ছাও পোষণ করতে পারবে না আমার ব্যাপারে জানার। মাইন্ড ইট। তুরাগ তরুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে গটগট পায়ে সেখান চলে গেল। তরু ভেবাচেকা খেয়ে সেখানেই বসে রইল। সকালের নাস্তার পর্ব চুকেছে বেশ কিছু সময় আগে। এত বাসনগুলোও পরিষ্কার করা হয়ে গেছে। দুপুরের রান্না বসাতে এখনো ঢের দেরি। সুফিয়া ফোন করেছিল, সে আসবে, আসতে একটু লেট হবে। তবুও বারবার করে বলে দিয়েছে নুরনাহার যেন কাজে হাত না লাগায়, যা থাকে সব এসে ও করবে। মেয়েটা বড্ড পছন্দ করে নুরনাহারকে। সুফিয়ার আসার কথা শুনে নুরনাহার ও কিছুটা নিশ্চিত মনে বসে আছে। ড্রয়িং রুমে সোফায় বসে টিভি দেখছেন। এই মুহূর্তে তার টিভি দেখার সঙ্গী হচ্ছে তরু। যদিও তরুর এসবে মন নেই। তার মন বলছে কখন তুরাগ উঠে জিজ্ঞেস করে যে আপনি তৈরি তো মিস তরুলতা। কিন্তু তরু তো এখনো তৈরি হয়নি। আর ফুপিকে বাকি বলে রাজি করাবে। তাই চুপচাপ দুই পা সোফার উপরে তুলে গুটিসুটি মেয়ে রে বসে আছে। নুরনাহার অবশ্য বেশ কিছুক্ষণ আগেই লক্ষ্য করেছে যে তরু এভাবে গুটিসুটি হয়ে বসে আছে। তবুও তরুকে বেশি ঘাটাতে গেলেন না এই মুহূর্তে। হঠাৎই সেখানে আগমন ঘটে তুরাগের। নুরনাহার টিভি থেকে চোখ সরিয়ে ছেলের দিকে তাকায়। তুরাগ একদম তৈরি হয়েই নিচে নেমেছে। আজ আর ফর্মাল ড্রেস নয়, একটা টি শার্ট আর জিন্স পরা। নুরনাহার বুঝলেন আজকে তাহলে তার ছেলে অন্য কোথাও যাচ্ছে বলে বের হচ্ছে। কিন্তু এই মুহূর্তে তুরাগ যদি নিজে না বলে তাহলে আগ বাড়িয়ে জিজ্ঞেস করবেন না তিনি, তাই চুপ করে রইলেন। তুরাগই আগে কথা বলল। আম্মু আমি একটা কথা বলতে এসেছি, রাখবে বলো। তুরাগের স্বাভাবিক কথা শুনে ভেতরে ভেতরে খুশিতে আপ্লুত হয়ে গেলেন নুরনাহার। কিন্তু বাহিরে সেটা চেপে রেখে বললেন, হ্যাঁ কি বলবে বলো। আম্মু আমি একটু ঢাকার বাহিরে যাচ্ছি। ঢাকার বাহিরে যাচ্ছে শুনেই বুকটা ধক করে উঠল নুরনাহার। তার মন বলছে তুরাগ সেই মেয়েদের বাসায় যাবে আবার। নুরনাহার কিছু বলবে তার আগেই তুরাগ বলে, আমি একা যাব না, তরুকে সাথে নিয়ে যেতে চাচ্ছি, আশা করছি তুমি আপত্তি করবে না। তরু যেতে রাজি আছে। তুরাগের কথা শুনে তিনি তরুর দিকে তাকালেন। তরু নিচের দিকে তাকিয়ে আছে। নুরনাহার বুঝলেন তরু যেতে চায়, তবুও তার মন সায় দিচ্ছে না। তুরাগ বলে উঠল, ওহো আম্মু চিন্তা করো না, তোমার আদরের ভাতিজিকে যেভাবে নিয়ে যাব ঠিক সেভাবেই ফেরত দিব। তবে রাস্তার ময়লায় কালো হয়ে গেলে সেই দায় কিন্তু আমার না। তুরাগের কথা শুনে তরু চোখ ছোট ছোট করে তুরাগের দিকে তাকায়। সোজাভাবে কথা বলতে পারে না নাকি পেঁচিয়ে কথা বলা রক্তে মিশে আছে। নুরনাহার জানতে চাইলেন, তুমি কি মিথিলাদের বাসায় যাবে? এবার আর তুরাগ আর কোন জবাব দেয় না। নুরনাহার যা বোঝার বুঝে যায়। কিন্তু তিনি এটা বুঝতে পারছে না যে তুরাগ তরুকে কেন নিয়ে যেতে চায়। তরুকে কেন নিবে? আমাকে সেখানে যেতে নিষেধ করা হয়েছে। কিন্তু অনেক দিন সেখানে যাই না, তাই একটু খোঁজ খবর নেওয়াটা জরুরি। আমি একা গেলে আমার উপর রেগে যাবে। তবে তরুকে দেখলে কিছু বলবে না তাই। নুরনাহার আর কিছু বললেন না। তার ছেলে এতদিন পরে আবার আগের মতো তার সাথে কথা বলেছে, এটাই অনেক। তাই তিনি চুপ করে রইলেন। তুরাগ তরুকে তাড়া দিলেন দ্রুত তৈরি হওয়ার জন্য। নুরনাহার চুপচাপ, তবে তাকে দেখে মনে হচ্ছে তার সম্মতি আছে। তরুর সবকিছুতে আগ্রহটা একটু বেশি, তাই তো জানার ইচ্ছেটাকে চেপে রাখতে পারছে না। উঠে গেল সেখান থেকে। আলমারি খুলে সেখান থেকে বেছে বেছে হালকা আকাশি রঙের একটা থ্রিপিস বের করল। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিল। তার সাথে ম্যাচিং করে একটা হিজাব বেঁধে নিল। চোখের নিচে টেনে কাজল পরল। ঠোঁটে হালকা কালারের একটা লিপস্টিক। ব্যাস তৈরি। যত দ্রুত তৈরি হওয়া সম্ভব হল। এতটা পথ জার্নি, পুরোটা রাস্তা দুজনেই নীরব ছিল। তরুর জানতে ইচ্ছে করছিল অনেক কিছু, তবে তুরাগকে এভাবে চুপচাপ থাকতে দেখে তরুও আর কিছু জিজ্ঞেস করেনি। দীর্ঘ পথ জার্নির শেষে অবশেষে গন্তব্যে এসে পৌঁছালো ওরা।
তুরাগ সামনে সামনে যাচ্ছে আর তার পেছনে পেছনে যাচ্ছে তরু। একটা বাড়ির সামনে এসে থেমে গেল তুরাগ। বাড়িটা বেশি বড় নয়, খুব ছোট্ট একটা বাড়ি। হয়তো 2 কি 3টি রুম থাকতে পারে ভেতরে। তবে বাহিরের পরিবেশটা দেখে বেশ পছন্দ হলো তরুর। কয়েকবার দরজায় টোকা দিতেই একটা মেয়ে এসে দরজা খুলে দিল। কোন ক্লাসে পড়ে সেটা দেখে বোঝা সম্ভব হলো না তরুর। তবে তরুর ধারণা হলো মেয়েটা হয়তো ওর বয়সীই হবে। তুরাগকে দেখে সালাম দিল মেয়েটা। তুরাগ সালামের জবাব দিয়ে কুশল বিনিময় করল। মেয়েটা সামনে থেকে সরে ওদের ভেতরে প্রবেশ করতে দিল। তুরাগ জানতে চাইল, তোমার আপু কোথায় মোহনা? মেয়েটা তার মিষ্টি কণ্ঠে জবাব দিল, আপু ওর রুম ছাড়া আর কোথায় থাকবে ভাইয়া। মেয়েটির কথা শুনে তুরাগের মুখে নেমে এলো অন্ধকার। তরু নীরব চাহনিতে সবটাই অবলোকন করে যাচ্ছে। মোহনা মেয়েটা তুরাগকে সাথে আসতে বলে একটা রুমের দিকে গেল। তুরাগ আর তরুও পেছনে পেছনে গেল। সেখানে ঢুকে দেখতে পেল বেডের উপরে একটা মেয়ে শুয়ে আছে। মেয়েটা বোধহয় ঘুমিয়ে আছে। দেখতে ভীষণ মিষ্টি লাগছে মেয়েটাকে। একটা চেয়ার টেনে বেডের পাশে বসল তুরাগ। তরু সেখানে বসতে নিলে মোহনা বলল, আপু তুমি আমার সাথে বাহিরে আসো। তরু তুরাগের দিকে তাকাল। তুরাগ ইশারায় ওকে যাওয়ার জন্য বোঝাল। দ্বিমত করল না তরু। মোহনার সাথেই বেরিয়ে এলো। দরজা অবধি এসে একবার পেছনে ঘুরে তাকাল। দেখতে পেল তুরাগ সেই ঘুমন্ত মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তৎক্ষণাৎ চোখ ঘুরিয়ে নিল তরু। কেন যেন এই দৃশ্য দেখতে মন সায় দিল না তরুকে। দ্রুত পায়ে বের হয়ে এলো সে রুম থেকে। ছাদের রেলিং ঘেঁষে 2 রমণী দাঁড়িয়ে আছে। একজন বাহিরে তাকিয়ে প্রকৃতি বিলাসে বিভোর, অপরজন প্রকৃতি বিলাসকারিণী রমণীকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখায় ব্যস্ত। হঠাৎ প্রকৃতি থেকে চোখ ফিরিয়ে মোহনার দিকে নজর দিল তরু। মোহনা তখনও এক নজরে তরুর দিকে তাকিয়ে আছে। তরু জিজ্ঞেস করল, আপনি মোহনা তাই না? জি। আপনি এভাবে কি দেখছেন মোহনা আপু? আমাকে আপু বলতে হবে না। হয়তো আমরা সেমেজ হব, আর দেখছিলাম কি শুনবে? হুম। জানো তোমার চোখ দুটো না একদম আমার আপুর মতো, কত মিল দুজনের। কি বলছো আপু? হুম সত্যি। ওখানে বেডে শোয়া দেখলে না, ওটাই আমার আপু। তার নাম কি? সে কি তুমি আপুর নাম জানো না, অথচ আপুকে দেখতে চলে এসেছ? আসলে তুরাগ ভাই আমাকে নিয়ে এসেছে। আমি তেমন কিছুই জানি না। ও হাইসি, তুরাগ ভাইয়া কি হয় তোমার? আমার ফুপির ছেলে। আচ্ছা তোমার আপুর নামটা তো বললে না। আমার আপুর নাম মিথিলা। আপু কি অসুস্থ? এভাবে ভর দুপুরে শুয়ে আছে কেন? তরুর কথার প্রত্যুত্তরে দীর্ঘশ্বাস ছাড়ল মোহনা, তারপর বলল, আপুর জীবন তো এখন বিছানায় শুয়ে শুয়েই কাটে। মানে? বুঝিনি, একটু পরিষ্কার করে বলো তো। তুমি সত্যিই কিছু জানো না? সত্যিই জানি না আমি। আমাকে কখনো কেউ এসব ব্যাপারে বলেনি। আপির 2 পায়ের একটা পাও নেই। কথাগুলো বলতে নিয়ে মোহনার চোখ ভিজে উঠছিল। কথাগুলো দলা পাকিয়ে আসছিল গলার কাছে। তরু সামনে এগিয়ে গিয়ে মোহনার হাত ধরল। তরুর হাতের উপরেই টুপটাপ 2 ফোঁটা নোনাজল পড়ল। এই মুহূর্তে তরুর ও ভীষণ খারাপ লাগল। কিছুক্ষণ আগেও কেমন একটা রাগ রাগ হচ্ছিল মেয়েটার উপর। তরু যে তুরাগকে ভালোবাসে এমনটা নয়, তবুও কেন যেন তুরাগকে অন্য কারো পাশে দেখে খারাপ লেগেছিল। তবে সেই হিংসের রেশটুকুও এখন খারাপ লাগায় রূপ নিল। তবে জানার আগ্রহটুকু কোনোভাবেই দমিয়ে রাখতে পারল না। মোহনার হাত চেপে ধরে সামনের দিকে এগুলো। ছাদের এক কর্নারে একটা দোলনা বসানো। সেখানে গিয়ে বসল দুজন। মোহনা ততক্ষণে নিজেকে সামলে নিয়েছে। তরু আসার পর ওদের দুজনকে ছাড়া আর কাউকে দেখতে পায়নি, তাই জানতে চাইল, আচ্ছা তোমাদের সাথে আর কেউ থাকে না? হ্যাঁ আম্মু থাকে। অবশ্য তিনি দিনে থাকেন না। দিনের বেলায় তাকে তার অফিসে যেতে হয়। তিনি কি চাকরি করেন? হুম। আসলে আপুর ওরকম পরিস্থিতি বাবা মেনে নিতে পারেননি। তিনি ছিলেন হার্টের পেশেন্ট। হার্ট ব্লক হয়ে মারা গিয়েছিলেন তিনি। এরপর বাবা যে অফিসে চাকরি করত সেই অফিসেই আম্মুকে একটা কাজের ব্যবস্থা করে দেয়া হয়েছে। এইভাবেই আমাদের সংসার চলতেছে। আচ্ছা তুমি আমাকে বলো না সবটা। মোহনা মনে মনে ভাবল, মিথি আপু তো ঘুমুচ্ছে। সে যতক্ষণ নিজ থেকে না জাগবে ততক্ষণ তুরাগ ভাই ও ডাকবে না, সেটা অনেক সময়ের ব্যাপার।
ততক্ষণে না হয় পুরনো স্মৃতিচারণ করাই যায়। মিথিলা খুবই হাস্যজল এবং চঞ্চল প্রকৃতির মেয়ে ছিল। আর গান ছিল ওর সবথেকে বেশি পছন্দের। পছন্দের বেশ কয়েকজন সিঙ্গারের তালিকায় তুরাগ সাইয়িদও ছিল। তুরাগ ভাইয়া তখন ফেমাস একজন সিঙ্গার। আপু যখন অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল তখন ওদের কলেজে একটা প্রোগ্রাম হয়েছিল। কিসের প্রোগ্রাম আমি ঠিক জানি না, তবে বেশ বড় করে জমকালো আয়োজন করা হয়েছিল। গান পরিবেশনের জন্য ইনভাইট করা হয়েছিল তুরাগ সাইয়িদ ভাইয়াকেও। আপু খুব এক্সাইটেড ছিল পছন্দের সিঙ্গারকে সামনে থেকে দেখতে পাবে সেই ভেবে। সেদিন খুব সুন্দরভাবে সেজেছিল ও। সাদামাটা চলাফেরা করা মেয়েটা হুট করে সাজায় সেদিন বেশ সুন্দর লেগেছিল। আম্মু সেদিন আপুর চোখের নিচ থেকে একটু কাজল নিয়ে ঘাড়ে লাগিয়ে দিয়েছিল। বলেছিল কারো নজর না লাগুক, কিন্তু কাজ তো হয়নি। নজর তো লেগেছিল তুরাগ সাইয়িদ ভাইয়ার। তিনি স্টেজে বসেই লক্ষ্য করেছিলেন আপুকে। তবে সেদিন কিছুই বলা সম্ভব হয়নি। কিন্তু পরে তিনি ঠিকই আপুকে খুঁজে বের করেছিলেন। একটা গিফট বক্স পাঠিয়ে দিয়েছিল আমাদের ঠিকানায়। উপরে প্রেরকের ঠিকানা দেয়া ছিল না, তাই প্রথমে আমরা কেউই বুঝতে পারিনি যে বক্সে কি আছে। ভেতরে ছিল নীল রঙের একটি শাড়ি, এক মুঠ কাচের চুড়ি, এক পাতা টিপ, বেলি ফুলের গাজরা। আর ছিল নীল রঙের একখানা চিরকুট। চিরকুটে ঠিক কি লেখা ছিল সেটা আমার আজও অজানা। আপুকে দেখতাম সেটা খুব যত্নে রেখে দিত। আমি তখন অনেকটাই ছোট, তবুও এতটুকু বুঝতাম গিফটগুলো যে দিয়েছে সে নিশ্চয়ই ভীষণ রোমান্টিক। এরপর কেটে গেছে বেশ কিছু দিন। এরকমই এক বসন্ত বিকেলে আপুকে দ্বিতীয়বারের মতো সাজতেন দেখেছিলাম আমি। সেই অপরিচিত ব্যক্তির দেয়া সমস্ত জিনিসগুলো দিয়ে সেদিন সযত্নে সেজেছিল। আম্মুর থেকে পারমিশন নিয়েই বেরিয়েছিল বাসা থেকে। সেদিন বাসা থেকে হাসি মুখেই বেরিয়েছিল। যখন ফিরল তখন চোখ মুখে খুশি যেন উপচে পড়ছে। বাসায় ফিরে আবেগে আপ্লুত হয়ে জড়িয়ে ধরেছিল সেদিন। সেদিন রাতের খাবার শেষ করে দুবোন বসেছিলাম গল্পের আড্ডায়। আমি ছোট হলেও আপু সবকিছু শেয়ার করত আমার সাথে। সেদিন আপু তুরাগ ভাইয়ার কথা জানিয়েছিল আমাকে, কিন্তু আমার মন বলছিল তখন উল্টো কথা। ওকে আমি সেদিন বুঝিয়েছিলাম, আপু এই ভুলটা তুমি করো না। এদের মতো সেলিব্রিটিদের বিশ্বাস নেই। আজ তোমাকে ভালো লাগছে তাই তোমার কাছে আসছে। দুদিন পরে নতুন কাউকে ভালো লাগবে, সেদিন তোমাকে ছুঁড়ে ফেলে দিবে দেখো। সেদিন আপু আমাকে বেশ জোরেই একটা ধমক দিয়েছিল আর বলেছিল, তুই ছোট মানুষ, তোর এসব বোঝার বয়স হয়নি। আপু নাকি তুরাগ ভাইয়ের চোখে ভালোবাসা দেখেছিল সেদিন। আসলে সেদিন আমিই ভুল ছিলাম। আপুই ছিল সঠিক। তুরাগ ভাই সত্যি সত্যিই আপুকে তার সর্বোচ্চ দিয়ে ভালোবেসেছে। তবে আপুর ভাগ্যে এত ভালোবাসা সয়নি। কথা বলতে বলতে মোহনার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। কিছু সময় থেমে যায় মোহনা। তরু আবার জিজ্ঞেস করে, তারপরে কি হয়েছিল? আমার তো মনে হচ্ছে তুরাগ ভাইয়া এখনো তোমার আপুকে ভালোবাসে। তাহলে? তুরাগ ভাইয়ার ভালোবাসা ঠিকই ছিল। ওদের ভেতরে সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু কাল হয়ে দাঁড়াচ্ছে আমাদের দারিদ্রতা। মানে? ওদের সম্পর্কের তখন প্রায় 6 মাস হতে চলেছিল। তখন একদিন তুরাগ ভাইয়া আপুকে বলে যে আপুকে ভাইয়ার ফ্যামিলির সাথে পরিচয় করাতে নিয়ে যাবে। প্রথমে আপু রাজি ছিল না, পরে ভাইয়ার জোরাজুরিতে রাজি হয়েছিল। সেদিন যখন তুরাগ ভাইয়া পরিচয় করিয়ে দিয়েছিল সেদিন সবাই হাসি মুখে মেনে নিয়েছিল। তুরাগ ভাইয়ার ছোট বোন আছে না তুরফা আপু, কোন ইউনিভার্সিটিতে যেন পড়ে, ওই আপুও সেদিন ছুটিতে বাসায় এসেছিল। মিথিলা আপুর সাথে তুরফা আপুরও একটা ভালো সম্পর্ক হয়। ভাইয়ের গার্লফ্রেন্ড হিসেবে বেশ পছন্দ হয়েছিল মিথিলা আপুকে। সেদিন ভালোভাবেই তুরাগ ভাইয়া আপুকে বাসায় পৌঁছে দিয়ে গিয়েছিল। এদিকে তুরফা আপুর সাথে মিথি আপুর ফ্রেন্ডশিপের গভীরত্ব দিন দিন আরও বেড়ে যাচ্ছিল। এরপরে আরও কয়েক মাস কেটে গিয়েছে। আপুর আর তুরাগ ভাইয়ার ফোনেই কথা হতো, কিন্তু কখনো দেখা করত না। এরপর সেমিস্টার ব্রেকে তুরফা আপু বাসায় আসে। সে আপুর সাথে দেখা করতে চায়। তাদের বাসায় যাওয়ার জন্য রিকোয়েস্ট করে। এরপরে দুইজন মিলে প্ল্যান করে যে তুরাগ ভাইয়াকে না জানিয়েই আপু যাবে। এরপর ভাইয়াকে সারপ্রাইজ দিবে। কিন্তু কে জানতো আপু নিজেই সারপ্রাইজ হয়ে যাবে সেদিন। তুরফা আপু যখন মিথিপুকে নিয়ে বাসার ভেতরে প্রবেশ করে তখন সামনেই দেখা হয় নুরনাহার আন্টির সাথে। মিথিপু নুরনাহার আন্টিকে সালাম দেয়, কিন্তু তিনি সালামের জবাব না দিয়ে বেরিয়ে যায় রুম থেকে।
আপু প্রথমে বুঝতে পারে না তার এমন আচরণের কারণ। তুরফা আপু সবটা স্বাভাবিক করতে মিথিপুর হাত ধরে তার রুমে নিয়ে গিয়েছিল। অপেক্ষা করতে করতে প্রায় বিকেল ঘনিয়ে আসছিল। তবুও তুরাগ ভাইয়ের আসার নাম ছিল না। এদিকে আপু চাচ্ছিল বাসায় চলে আসতে, কিন্তু তুরফা আপু আসতে দিবে না, হাত ধরে বসেছিল। তখন সেখানে নুরনাহার আন্টি আসে। তিনি তখনও মুখ গোমরা করেছিলেন। তারপর তিনি যা বলেন তা শোনার জন্য আপু মোটেও প্রস্তুত ছিল না। তুরফা আপুকে উদ্দেশ্য করে বলেছিল, তোরা দুই ভাই বোন কি শুরু করেছিস? নিজেদের লেভেল কি ভুলে গিয়েছিস? একটা থার্ড ক্লাস মেয়েকে নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে? কি ভেবেছিস কোন ফ্যামিলি থেকে বিলং করে সে খবর আমি জানি না? সব জানি। ভেবেছিলাম নিজের ছেলের জন্য দেখে শুনে ভালো ফ্যামিলি থেকে মেয়ে নিয়ে আসব, কিন্তু না, ছেলে পছন্দ করে নিয়ে আসল যার কোন ফ্যামিলি স্ট্যাটাসই নেই। বাবা সামান্য বেতনভুক্ত কর্মচারী। নিজের রূপ দেখিয়ে ঠিকই আমার ছেলেকে ফাঁসিয়েছে। এরপর তুরফা আপুকে বাদ দিয়ে সরাসরি মিথি আপুকেই বলেছিল, এই মেয়ে, তোমার কি আত্মসম্মান বলতে কিছু নেই নাকি? নিজেদের অবস্থান ভুলে গেছ? তোমার ফ্যামিলির কি যোগ্যতা আছে আমাদের ফ্যামিলির সাথে তাল মিলিয়ে চলার? শোন মেয়ে, বিয়ে শুধু দুজন ছেলে মেয়ের মাঝেই হয় না, এর সাথে জড়িয়ে আছে দুটো পরিবারের সম্পর্ক। দুটো পরিবারের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এই বিয়ের মাধ্যমে। নিজের এই রূপ যৌবন দেখিয়ে কতদিন আটকে রাখবে আমার ছেলেকে শুনি? যদি আত্মসম্মানের ছিটে ফোটাও থাকে তাহলে নিজ ইচ্ছায় আমার ছেলের জীবন থেকে সরে যাবে। তুরাগের সামনে আমি তোমাকে কিছু বলিনি মানে এই নয় যে তোমাকে আমি মেনে নিয়েছি। এত তিক্ত কথা শুনিয়ে গটগট পায়ে সেখান থেকে চলে গেলেন নুরনাহার আন্টি। তুরফা আপু তখনও এল ধ্যানে মায়ের দিকে তাকিয়েছিল, কারণ তিনি নাকি আগে কখনো তার মায়ের এই রূপ দেখেননি। আপু ছিল নরম মনের মানুষ। এত কথা হজম করার মতো মন ওর ছিল না। সেদিন ভীষণ কষ্ট পেয়েছিল ও। কান্না আসছিল প্রচুর। আর এক মুহূর্ত ও দেরি না করে নিজের পার্সটা নিয়ে দৌড়ে বেরিয়ে গিয়েছিল। গেটের কাছে দেখা হয়ে গেল তুরাগ ভাইয়ার সাথে। তিনি আপুকে দেখে বেশ অবাক হয়েছিলেন, কিন্তু আপু তার চোখের জল লুকাতে তুরাগ ভাইয়ের সাথে কথা না বলে মুখ অন্যদিকে ঘুরিয়ে দৌড়ে বেরিয়ে যায়। তুরাগ ভাইয়াও আপুর পেছনে পেছনে দৌড় লাগায়। এটা দেখে আপু কোন দিকে না তাকিয়ে রাস্তার মধ্যে দিয়ে ছুটে যায়। কিন্তু ওদিক থেকে দ্রুতগামী ছুটে আসা মাইক্রো লক্ষ্য করেনি। মুহূর্তের মাঝে সমস্ত কিছু চোখের সামনে শেষ হয়ে গিয়েছিল। মাইক্রোতে ধাক্কা লেগে ছিটকে সামনে পড়ে আপু। সেদিন ছিটকে পাশে পড়লে হয়তো আপুর পা দুটো আজ থাকত, কিন্তু পড়েছে সামনে। আর মাইক্রোর দুটো চাকা আপুর পায়ের উপর দিয়ে চলে যায়। গগন বিধারী চিৎকার দেয় আপু। তুরাগ ভাই পাগলের মতো হয়ে গিয়েছিল সেদিন। তার মনে হচ্ছিল তার চোখের সামনে সব শেষ হয়ে গিয়েছিল, সব জায়গায় সেন্স হারিয়েছিল আপু। তুরাগ ভাইয়া ছুটে এসে আপুর মাথা নিজের কোলে তুলে নিয়েছিল। রক্তের বন্যা বয়ে যাচ্ছিল। ভাইয়া সেদিন চিৎকার করে কাঁদছিল। ছেলে মানুষের নাকি কাঁদতে নেই, কিন্তু সেদিন পুরো হসপিটাল কেঁপে উঠছিল তুরাগ ভাইয়ের কান্নায়। তুরফা আপু তুরাগ ভাইকে তার মায়ের করা আচরণের কথা বলতেই মেজাজ বিগড়ে গিয়েছিল। মন চাচ্ছিল মাকে কড়া কোন শাস্তি দিতে, কিন্তু সেটা তো কোনভাবেই সম্ভব নয়। তিনি যে গর্ভধারিণী, তার সাথে বেয়াদবি করাটাকেও মন সায় দিচ্ছিল না। যেই মাকে আদর্শ মানত সে এমন একটা কাজ করল। মায়ের উপর কিছু বলতে না পেরে একের পর এক নিজেকে আঘাত করে যাচ্ছিলেন তিনি। সেদিন আমরা যখন হসপিটাল পৌঁছেছিলাম তখন আপুর কাছে পৌঁছানোর আগে তাকে সামলাতে হয়েছিল। আপুর সেন্স ছিল না প্রায় দুদিনের মতো। এর মধ্যে ঘটে গিয়েছিল আরও ভয়ানক দুর্ঘটনা। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষের কাছে সম্মান অনেক বড় একটা জিনিস। আমার বাবা অনেক কষ্টে সেই সম্মান অর্জন করেছিলেন। আপুর এরকম করাই তার সম্মানে ভীষণ আঘাত লেগেছিল। এলাকায় তার যেটুকু সুনাম ছিল তা যেন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গিয়েছিল। নানানজন বাবাকে নানান কথা শোনাচ্ছিল যেগুলো কর্ণপাত করা বাবার পক্ষে সম্ভবপর হয়ে ওঠেনি। তিনি হার্ট অ্যাটাক করে বসলেন। এদিকে আম্মু আর আমি দুজনই হসপিটালে আপুর কাছে। বাবার কাছে কেউ ছিল না, না ছিল হসপিটাল নেওয়ার কেউ। আমরা যতক্ষণে খবর পেয়েছি ততক্ষণে বেশ দেরি হয়ে গিয়েছে। বাবা আর আমাদের সাথে দুটো কথা বলার ফুসরত পাননি। তার আগেই তিনি পাড়ি জমিয়েছিলেন না ফেরার দেশে। একটা প্রণয় কাহিনী আমাদের পুরো পরিবারকে ভেঙে তছনছ করে দিয়েছে। আপুর যখন সেন্স ফেরে তখন আপুর পাশে তুরফা আপু ছিল।
নূরনাহার আন্টির তখন হয়তো কিছুটা অনুশোচনা হয়েছিল, এজন্য তিনিও গিয়ে মাঝে মাঝে দেখে আসতেন। বাবার লাশ দাফনের পরে আমরা আবারও ছুটে গিয়েছিলাম ঢাকায় আপুর কাছে। এই কয়টা দিন যে কত ঝড় গিয়েছে আমাদের উপর সেটা একমাত্র উপরওয়ালাই জানেন। তবে তুরাগ ভাই তখন ঢাল হয়ে আমাদের মাথার উপরে ছিলেন। আমরা গেলাম, দেখা করলাম আপুর সাথে। আপু আম্মুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদেছিল। আম্মুও বারবার আঁচলে চোখ মুছছিলেন। আপুর সামনে কাঁদলে ও তো আরও ভেঙে পড়বে। তুরফা আপুর কাছে জানতে পারলাম আপু সবার সাথে স্বাভাবিকভাবে কথা বললেও তুরাগ ভাইয়াকে সে মোটেও সহ্য করতে পারতেছে না। আমাদের প্রথম বিশ্বাস হচ্ছিল না, কিন্তু পরে যখন তুরাগ ভাইয়া আবার কেবিনে আসে আপু চিৎকার চেঁচামেচি করে তাকে দেখে। তুরাগ ভাইয়ার চোখে সেদিন ফুটে উঠেছিল অসহায়ত্বের ছাপ। এখানে তার কি দোষ? মিথিপু তার সাথে কেন এমন করতেছে সেটা কেউই অনুমান করতে পারছিল না। এরপর কেটে গিয়েছে বেশ কিছু দিন। আপুকে বাসায় নিয়ে আসার সময় হয়েছে। এর মধ্যে তুরাগ ভাইয়া আর আপুর সামনে যেত না, এসে দূর থেকে দেখে চলে যেত। আপু আস্তে আস্তে কেমন নিশ্চুপ হয়ে গেল। আপু নিজেকে নিজে সর্বদা দোষারোপ করত, তার জন্যই নাকি বাবা আজ বেঁচে নেই। আম্মু অনেক বুঝিয়েছে যে জন্ম মৃত্যুর উপরে কারো হাত নেই। তার সময় ফুরিয়ে গিয়েছিল, তাই আল্লাহ তাকে তার কাছে নিয়ে গিয়েছে। তাও আপু বুঝতে চাইত না। আপুকে বাসায় নিয়ে আসার বেশ কিছু দিন পরে নূরনাহার আন্টি আর তুরফা আপু আমাদের বাসায় এসেছিল। প্রথমে ভেবেছিলাম হয়তো আপুর খোঁজ খবর নিতে এসেছে, কিন্তু পরে শুনি যে তিনি আপুকে সব সময়ের জন্য তার বাসায় নিয়ে যেতে এসেছেন। যদিও আমার আম্মুর মনে মনে ক্ষোভ ছিল নূরনাহার আন্টির জন্য, কিন্তু তার এই অনুশোচনা আম্মুর মনকে কিছুটা নরম করেছিল। আম্মু বলেছিল, আপা ওর তো দুটো পানেই, ওকে আপনার বাসায় নিয়ে গিয়ে কি করবেন? দেখেন আপা, আজ এই দুর্ঘটনাটা তো আমার মেয়ের সাথেও হতে পারত। তখন কি আমি ওকে ফেলে দিতাম? নূরনাহার আন্টির এত মিষ্টি মিষ্টি কথায় আম্মু প্রায় পটে গিয়েছিল, তবে যখন আপুর সাথে এ ব্যাপারে কথা বলতে যায় ও সরাসরি না করে দেয় আম্মুকে। তখন নূরনাহার আন্টি নিজে গিয়েছিল আপুকে বোঝাতে, কিন্তু আপু রাজি না হয়ে উল্টো নূরনাহার আন্টিকে জিজ্ঞেস করেছিল, আপনার ছেলে আপনার সাথে রাগ করে আছে তাই না? আপুর প্রশ্ন শুনে নূরনাহার আন্টির মুখ চুপসে গিয়েছিল। দেখেছেন আন্টি, আমি ঠিকই ভেবেছিলাম। নয়তো একটা পঙ্গু মেয়েকে আপনি আপনার বউ করতে চাচ্ছেন, বিষয়টা একটু হাস্যকর নয়? এখন ছেলের রাগ ভাঙাতে আমাকে বউ করবেন, এরপর ছেলে ঠিক হয়ে গেলে আবার আপনার আসল রূপ বেরিয়ে আসবে। আন্টি সেদিন চুপ করে গিয়েছিলেন। তার আসল উদ্দেশ্য এটাই ছিল, ছেলেকে আবার আগের মতো করে নেয়া। তবে আপু ছিল তার কথায় অনড়। উপরওয়ালা তার ভাগ্যে যা লিখেছেন তাই হবে, তবুও ওই বাসার বউ হয়ে যাবে না ও। নূরনাহার আন্টিকে আপু না করে দেয় আর আমাদের বাসায় আসতে। এরপর আর কখনো তিনি আসেননি আমাদের বাসায়। তুরাগ ভাইয়াকেও বহুবার নিষেধ করেছে আসতে, তবুও আসে সে। তুরাগ ভাইয়াকে দেখলে আপু চেঁচামেচি করে, কথা বলে না। আপু চায় তুরাগ ভাইয়া তাকে ভুলে যাক, কিন্তু সেও নাছোড়বান্দা। এই যে আম্মুর চাকরিটার ব্যবস্থাও কিন্তু সে করে দিয়েছে। আপুর চিকিৎসা খরচ তাও দেয়। তবে আপু জানে না। আমরাও অনেক বুঝিয়েছি আপুকে, কিন্তু সে চায় না তুরাগ ভাইয়ের জীবন তার মতো পঙ্গু মেয়েকে বিয়ে করে নষ্ট হয়ে যাক। এক্ষেত্রে তুরাগ ভাইকে দোষ দিতে পারি না আমরা। তিনি তার সাধ্যমতো যথেষ্ট চেষ্টা করেন। আজ তোমাকে ওদের সাথে বসতে না দিয়ে ছাদে কেন নিয়ে আসলাম জানো? এই কথাটা জানার জন্য তো তরুর মন শুরু থেকেই ছটফট করছিল। তাই ন্যানোসেকেন্ড ও লস না করে জিজ্ঞেস করল, কেন এনেছ? কারণ ওরা রুমকে এখন রণক্ষেত্র বানাবে। ওদের বিষয় ওদেরকেই বুঝে নিতে দিলাম। ওরা দুজন নিজেরা কথা বলে যদি সমাধান হয় তো ভালোই। ওহ আচ্ছা আচ্ছা, অনেক সময় তো হলো, চলো নিচে যাই। আপু হয়তো এতক্ষণে ঘুম থেকে জেগে গিয়েছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে তরু চিন্তা করে, এত কিছু হয়ে গেল অথচ দেখো ও কিছুই জানে না। ও কি এতটাই ছোট যে ওর আম্মু সবসময় সবকিছু থেকে ওকে দূরে দূরে রাখত? তহমিনা অবশ্য সবসময় চেয়েছে তরু যেন লেখাপড়া ছাড়া অন্য কোন দিকে মন না দেয়। কিন্তু এটা বুঝতে চাইত না সবার প্রতিভা একরকম হয় না। এই যেমন ছোটবেলা থেকেই তরুর ঝোঁক ছিল আঁকা আঁকির প্রতি। ইচ্ছে ছিল আর্ট স্কুলে ভর্তি হবে, কিন্তু তহমিনা তাকে ভর্তি করে দিল জেনারেল লাইনে, আবার 9-এ ওঠার পরে জোর করে সায়েন্স ধরিয়ে দিল।
সারাদিন পড়ার টেবিলে আটকে রাখার চেষ্টা করল, কিন্তু ফল তো সেই শূন্য। এখন তো কোন দিকই হলো না। আসলে সন্তানদের যেসব বিষয়ে প্রতিভা রয়েছে সেগুলো যদি আরও একটু ভালোভাবে পরিচর্যা করা যায় তাহলে তার থেকে ভালো একটা ফলাফল পাওয়া সম্ভব। এটা না করে জোর করে মাথায় কিছু চাপিয়ে দিলে সেটার ফলাফল খুব একটা ভালো হয় না। চেঁচামেচির শব্দ শুনে ধ্যান ভাঙে তরুর। খেয়াল হয় এতক্ষণে ওরা মিথিলা আপুর রুমের সামনে চলে এসেছে, আর ভেতর থেকে মিথিলা আপুই তুরাগ ভাইয়ের সাথে চেঁচাচ্ছে, বারবার বলতেছে না করার পরেও এ বাসায় আসো কেন? আমাকে কি একটু শান্তিতে থাকতে দিবে না? তুরাগ ভাইয়া চুপচাপ এখনো মাথার কাছে বসে আছে। তরু অবাক হয়ে তুরাগের দিকে তাকিয়ে থাকে। আজ যেন অন্য এক তুরাগ ভাইকে দেখছে ও। সেদিন ভিড়ের মধ্যে যখন সযত্নে তরুর হাত ধরে লোকসমাগম থেকে বের করে আনছিল তখন থেকেই তরু মনে মনে অন্য কিছু ভাবছিল। ওর মনে হচ্ছিল তুরাগ হয়তো অন্য নজরে দেখে। এখন নিজের উপরই নিজে ধিক্কার জানায়। মনে মনে আওড়ায় ছি ছি তরু, এত তাড়াতাড়ি এত কিছু ভেবে ফেলা তোর ঠিক হয়নি। তুরাগ ভাইকে দেখ কি সুন্দর তার ভালোবাসার মানুষের পাগলামি সহ্য করে যাচ্ছে। কেউ মন থেকে ভালো না বাসলে এটা করতে পারে। তুরাগ ভাই হয়তো মামাতো বোন ভেবেই কেয়ার করেছে, আর তুই কি না? ছি। তরুকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মিথিলা আলতো হাতে চোখ মুছে নেয়। এরপর তরুকে ভেতরে যাওয়ার জন্য ডাক দেয়। মিথিলার ডাক শুনে তরু পা বাড়ায় ভেতরের দিকে। তুরাগ বেডের যে পাশে বসা তার অপোজিট সাইডে গিয়ে দাঁড়ায় তরু। মিথিলা ওকে বসতে বলে। মিথিলার কথা অনুসরণ করে তরুও মিথিলার বেডের কর্নার ঘেঁষে বসে। তরুর দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দেয় মিথিলা। তরুর বেশ পছন্দ হয় মিথিলাকে। কি সুন্দর হাসি। মিথিলা আপু দেখতেও খুব মিষ্টি। তুমি তরু তাই না? মিথিলার মুখে তরু নাম শুনে একটু অবাক চোখে তাকায় তরু। মিথিলা আপু ওর নাম কি করে জানল? এরপর তুরাগের দিকে তাকায়, ভাবে হয়তো তুরাগ ভাই বলেছে। মিথিলা বিষয়টা লক্ষ্য করে বলে, তার দিকে তাকিয়ে লাভ নেই। সে তোমার কথা বলেনি। আমি তোমাকে অনেক আগে থেকেই চিনি। কি বলছো আপু? কিভাবে চিনো? তুরফা আমাকে দেখিয়েছিল। আর কি বলেছিল জানো? ওর যদি আরেকটা ভাই থাকতো তাহলে নাকি তোমাকে আমার যা বানিয়ে দিত। এই কথাটা বলে একটু জোরেই হেসে দেয় মিথিলা। তরু লজ্জা পায় কিছুটা, তবে মিথিলার চোখের কোণে দেখা যায় জল। সেসব কথা কথাই রয়ে গেল এটা ভেবে কষ্ট হয় মিথিলার। মিথিলার চোখের জল নজর এড়ায় না তরুর। মিথিলাকে আবার হাসাতে তরু বলে, আচ্ছা মন খারাপ করো না। আমি যাকে বিয়ে করব না তাকে শর্ত দিয়ে নিব যে আমাকে বউ বানানোর আগে তার তুরাগ ভাইয়াকে ভাই বানাতে হবে। আপন ভাই না হলেও আমরা আপন জায়ের মতো থাকবনে কেমন? তরুর কথা শুনে জোর করে মুখে হাসির রেখা টানে মিথিলা। ও তো তুরাগকে কখনোই বিয়ে করবে না। তুরাগের যে এখনো অনেক পথ চলা বাকি। ওর জীবন তুরাগের জীবনের সাথে জড়িয়ে তুরাগের জীবন নষ্ট ও কোনভাবেই করতে চায় না। মিথিলা মোহনাকে ডেকে বলে তরুকে নাস্তা দেওয়ার জন্য। মোহনা কাল বিলম্ব না করে চলে যায় সেখান থেকে। মোহনা কাজে খুব চটপটে একটা মেয়ে। অল্প কিছু সময়ের ভেতরেই আবার চায়ের ট্রে আর বিস্কুট, চানাচুর এসব নিয়ে আসে সেখানে। মোহনা নিজেই তরুর হাতে চায়ের কাপ তুলে দেয়। তুরাগকে দিতে গেলে সে জানায় খাবে না। মিথিলাকে জিজ্ঞেস করে, আপু তোমাকে দেই? মিথিলাও নাকচ করে দেয়। তরু চায়ের কাপে চুমুক দিতে দিতে এদের কাণ্ড দেখে মোহনা আস্তে তুরাগের কানের কাছে গিয়ে কিছু বলে, কি বলছে সেটা ঠিক অনুমান করতে পারে না তরু। তবে মোহনার কথা শুনেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় তুরাগ। অসহায় চোখে একবার তাকায় মিথিলার দিকে। এরপর তরুকে তাড়া দেয় ওঠার জন্য, বলে, চা তাড়াতাড়ি শেষ করো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঢাকায় পৌঁছাতে হবে তো। তুরাগের দিকে একবার তাকিয়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয় মিথিলা। মুখ চেপে চাপা কান্না কাঁদছে মিথিলা। তুরাগ অপোজিট সাইডে থাকলেও এপাশে থাকা তরুর সেটা বুঝতে বেগ পেতে হয় না। চায়ের কাপ রেখে উঠে দাঁড়ায় তরু। মিথিলার মাথায় হাত বুলিয়ে দেয়। নিচু কণ্ঠে বলে, আজ আসি আপু। তবে আবার আসব। সেদিন কিন্তু অনেক সময় নিয়ে আসব তোমার সাথে গল্প করতে। কিছু সময় আগেও তুরাগকে মিথিলার মাথায় হাত বুলাতে দেখে কষ্ট হচ্ছিল তরুর, আর এখন নিজেই আদরের সহিত হাত বুলাচ্ছে। কি অদ্ভুত তাই না? তুরাগ আর পেছনে ঘুরে না তাকিয়ে বেরিয়ে যায়। পেছনে পেছনে বের হয় তরুও। গাড়িতে উঠে বাহিরের দিকে নজর দেয় তরু।
তুরাগ মনোযোগ দেয় ড্রাইভিংয়ে। কয়েক মিনিট যেতে না যেতেই ঝুম বৃষ্টি শুরু হয়। তার মধ্যে এলোপাতাড়িভাবে গাড়ি চালাচ্ছে তুরাগ। এই মুহূর্তে সেসব কোন দিকেই নজর নেই তরুর। সে বাহিরে তাকিয়ে বৃষ্টি বিলাসে ব্যস্ত। হুট করে ব্রেক কষে তুরাগ। এত স্পিডে চলন্ত গাড়িটা হুট করে ব্রেক কষায় তাল সামলাতে পারে না তরু। মাথা গিয়ে বাড়ির সামনে। মুহূর্তেই রক্তপাত শুরু হয় সেখান থেকে। তুরাগ তাকিয়ে দেখে মেয়েটা সিটবেল্ট না বেঁধেই বসেছিল গাড়িতে। তুরাগ নিজের হাত দিয়েই ঘুষি মা রে স্টিয়ারিংয়ে, মুখ থেকে ধ্বনিত হয়, ও সিট। নিজেকে এখন বড্ড বোকা মনে হচ্ছে। তারই খেয়াল করা উচিত ছিল মেয়েটা যে সিটবেল্ট বাঁধেনি। গোঙানির শব্দ কানে আসতেই হুঁশ ফেরে তুরাগের। চলবে।